হয়ে নিলাম আর কি। এনিওয়েজ আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আমি যেটা বলতেছিলাম আমাদের আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজে দুনিয়ার কিছু জিনিসপাতি সেম থাকে। মানে এগুলো আপনার চেঞ্জ করার কোনো উপায় নেই। এইগুলা চেঞ্জ করার উপায় নেই বলতে আমি যে বুঝাচ্ছি, আপনি জাভাতে কোড করেন, জাভাস্ক্রিপ্টে কোড করেন, এই জিনিসগুলো অলমোস্ট সেম। আহ আসলে আমরা যে কোড করি, এই কোড করার সময় আমরা যে ফাইলটা লিখি, এই যে ফাইলটা ধরেন জাভাস্ক্রিপ্ট লিখি বা হচ্ছে যে সি প্লাস প্লাস লিখি বা জাভা লিখি, এই ফাইলটা আসলে কি? এটা তো একটা আমাদের মানে এটা রেগুলার একটা ফাইল। ইটস ভেরি মাচ সেম উইথ দা MP4 আর MP3, না ধরেন MP3 বা MP4 ফাইল। তো MP3 আর MP4 গুলো চালাইতে আমাদের কি লাগে? একটা মিডিয়া প্লেয়ার লাগে, রাইট? যেমন VLC হচ্ছে একটা মিডিয়া প্লেয়ারের মতো এরকম একটা টুল। তাহলে আমাদের সি প্লাস প্লাস জাভা এই ফাইলগুলো চালাইতে আমাদের একটা টুল বা সফটওয়্যার লাগবে। তো VLC মিডিয়া প্লেয়ার দিয়ে আমরা মিডিয়া চালাই, বাট কোডকে চালানোর জন্য আমাদের তাহলে কিছু টুলস দরকার। কারেক্ট, আমাদের কিছু টুলস দরকার। আমরা যখন ওপেন জাভাস্ক্রিপ্ট ফাইলটা দিব, একটু মিউট করে নিন, আমরা যখন ওপেন জাভাস্ক্রিপ্ট ফাইলটা দিব, এই টুলগুলো আমাদের কিছু কাজ করে, কিছু কাজ করে দেয়। এনিওয়েজ, এই জাভাস্ক্রিপ্ট ফাইলে আসলে একজন কোডার কি কি করে, মানে কি কি ধরনের কাজ করে, এই কোডার কি কি ধরনের কাজ করে। তো কোডার তো আসলে কম্পিটিশনের বাইরে কিছু করতে পারবে না। করতে পারবে কি? কোডার আসলে তিনটা, মানে কম্পিউটারের মেইন তিনটা জিনিস বা চারটা জিনিস নিয়ে ও কাজ করে। একটা হচ্ছে কম্পিউটারের ও সিপিইউ পাওয়ার ইউজ করবে, তারপরে তারপর কি ইউজ করবে? মেমোরি ইউজ করবে। আর আর কি ইউজ করবে বলেন তো? সিপিইউ, মেমোরি, আর একটা মেজর আর একটা পার্ট আছে। সিপিইউ, মেমোরি, আর একটা হচ্ছে কম্পিউটারের লজিক্যাল ব্যাপার স্যাপার থাকে, তাই না? লজিক্যাল ইউনিটস, যেটা আসলে সিপিইউ এর একটা পার্ট। লজিক্যাল ইউনিটসটা সিপিইউ এর একটা পার্টস আকারে চিন্তা করতে পারি। এই যে ব্যাপারগুলোকে বুঝাইলাম, এই ব্যাপারগুলা প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদা কিছু টুলস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দেয় টু স্পিক উইথ সিপিইউ, র্যাম এবং কম্পিউটার হার্ডওয়্যার, যেগুলো আসলে একটা হায়ার লেভেলের অ্যাবস্ট্রাকশন আপনাকে ক্রিয়েট করে। আপনি যখন যখন এরকম ইন্ট এ ইজ ইকুয়াল 90 লেখেন বা ইন্ট এ ইজ ইকুয়াল 34 লেখেন, তখন আসলে কি হয়? আপনি আপনি কি ইউজ করেন? কম্পিউটারে কি ইউজ করেন? মেমোরি ইউজ করেন, তাই না? আবার আপনি যখন এরকম ভাবে 23 + 78 লেখেন, তখন আপনি কম্পিউটারের মানে কোন পার্টসটা ইউজ করেন? কম্পিউটারে তখন কি ইউজ করেন আপনি? সিপিইউ এর মধ্যে যে অ্যারিথমেটিক ইউনিট আছে, যে যোগ বিয়োগ ভাগ গুণ বুঝে, আপনি ওকে ইউজ করেন, তাই না? তো আবার লজিক্যাল ইউনিটস বলতে আপনি যখন কম্পারিজন ইফ এলস লেখেন এবং এই ধরনের কম্পারিজন অপারেটর ইউজ করেন, কম্পারিজন অপারেটর ইউজ করেন 23 ইকুয়াল ইকুয়াল 23 কিনা, তখন আপনি আসলে কি ইউজ করেন? তখন এই লজিক্যাল ইউনিট গুলো ইউজ করেন। এইগুলো আসলে কি, মানে এই যে কোড যে আপনি লিখতেছেন, কোড না লিখে কি এইগুলোর সাথে আর কথা বলার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। কম্পিউটারে, একটা টিপিক্যাল কম্পিউটারে আপনার সিপিইউ ভাঙলে আপনি একটা বড় মাদারবোর্ড পাবেন, মাদারবোর্ডের মধ্যে আপনি একটা র্যাম পাবেন, র্যামের আশেপাশে আপনি হচ্ছে যে সিপিইউ পাবেন, সিপিইউ এর আশেপাশে আপনি গ্রাফিক্স কার্ড পাবেন। এই যে হার্ডওয়্যার জিনিসগুলা, একজন প্রোগ্রামারের কাজ হচ্ছে এই যে প্রোগ্রামারের কাজ হচ্ছে এই ধরনের ল্যাঙ্গুয়েজ, স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এই হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করার জন্য কিছু স্মার্টার উপায় খুঁজে বের করা। এখন এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি ইউজ করলেন, এখানে আপনি একটা পার্টি যে হচ্ছে ডেভেলপার, যার কাজ কি? যে ডেভেলপারের কাজ হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন বা সি প্লাস প্লাস অ্যাপ্লিকেশন বানানো। আরেকটা পার্টি আছে যারা হলো সি প্লাস প্লাস বানাইছে, যারা জাভাস্ক্রিপ্ট বানাইছে, যারা হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজটা বানাইছে। আমি বুঝাইতে পারলাম কি? এখানে পার্টি কয়টা তাহলে দেখেন তো? পার্টি মানে স্টেক হোল্ডার বা পার্টি যদি চিন্তা করি, একটা হচ্ছে মেকার, মেকার অফ দ্য ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি ডেভেলপার, আমরা যারা ওই যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে কাজ করি। আর এই পাশে যে হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো আছে, এইগুলোর সাথে কি আমাদের কোনো সংযোগ আছে? মানে এই বাম পাশের পার্টির কোনো প্রকারের সংযোগ কিছু নাই। তো এই যে তিনটা পার্টি মিলে একটা সফটওয়্যার মেক করে। তো আপনি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, সেটা পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, ওইগুলো সার্টেন কিছু রুলস, সার্টেন কিছু আপনার থিঙ্কিং প্যারাডাইম, সার্টেন কিছু আপনার চিন্তা ভাবনার উপর বেস করে করা, চিন্তা ভাবনার উপর বেস করে করা। যেমন আপনি আপনি যদি এইভাবে লেখেন এ ইজ ইকুয়াল 78, এই এই জিনিসটা কোন কোন ভাষায় ভ্যালিড, কোন কোন ভাষায় ভ্যালিড না, কোন কোন ভাষায় ভ্যালিড, কোন কোন ভাষায় ভ্যালিড না, এই জিনিসটা যে জাভাস্ক্রিপ্ট আর পাইথনে ভ্যালিড, তাই না? কিন্তু সি প্লাস প্লাস এই জিনিসটা কাজ করবে না। কেন কাজ করবে না? সি প্লাস প্লাস এটা কাজ করাইতে গেলে বা জাভাতে কাজ করাইতে গেলে সামনে একটা টাইপ ডিক্লারেশন দিতে হবে, একটা টাইপ ডিক্লারেশন দিতে হয়।
এখন জাভাস্ক্রিপ্ট একটা ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজ, তার মানে ও হচ্ছে যে রান টাইমে ও কি করবে, রান টাইমে আসলে ওর টাইপ ফিক্স করে নিবে। ও রান টাইমে টাইপ ফিক্স করে নিবে। এখন আমার কথা হলো যে আপনারা আসলে একটা ল্যাঙ্গুয়েজ ফাইলে কি কি দেখতে পান, একটা ল্যাঙ্গুয়েজ ফাইলে আপনারা কি কি দেখতে পারেন। ধরেন একটা ডট জেএস ফাইল আছে, আজকের ক্লাসটা আমি থার্ড ক্লাস নাম দিলাম। আচ্ছা, এই যে এক্সটেনশন আমি লিখলাম মেইন ডট জেএস, এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিখলাম। এই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে আপনি আসলে কি কি লিখতে পারেন, মানে কি কি জিনিস লিখতে পারেন। এই ডট জেএস ফাইলটার মধ্যে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করতে পারেন। আর কি কি করতে পারেন, আপনি যোগ বিয়োগ ভাগ গুণ করতে পারেন, তাই না? সাম ইকুয়াল 90 প্লাস 78, আপনি যোগ বিয়োগ ভাগ গুণ করতে পারেন। আপনি ইফ কি করতে পারেন, ইফ 23 ইকুয়াল ইকুয়াল 23, আপনি এই ধরনের চেক করতে পারেন। তাহলে কি করবে, লক করবে। মোট কথা ভাইয়া জাভাস্ক্রিপ্ট ভ্যালিড কোড সবই করতে পারি। না না না, ওইভাবে বললে তো হবে না। জাভাস্ক্রিপ্ট ভ্যালিড কোড সবই করতে পারলে হবে না, ওইভাবে বললে হবে না। জাভাস্ক্রিপ্টের আপনি এই ধরনের লিখতে পারেন, একটা ফাইলের মধ্যে আপনি কি কি লিখতে পারেন, ফাংশন লিখতে পারেন, তাই না? তারপর ফাইলের মধ্যে আপনি ক্লাস লিখতে পারেন। তারপর ওই ফাইলের মধ্যে আপনি আরো কি কি লিখতে পারেন, একটা নর্মাল একটা জেসন অবজেক্ট লিখতে পারেন। তারপরে var স্টুডেন্টস ইকুয়াল এরকম একটা অবজেক্ট লিখতে পারেন। এখন আপনি দেখেন যে জাভাস্ক্রিপ্টে অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা ফাইলে আপনারা অনেকগুলো কাজ করতে পারেন। এখন সফটওয়্যার ডেভেলপমেন্টের এই কমন প্যারাডাইমের মধ্যে আরেকটা প্যারাডাইম হচ্ছে স্কোপিং। ওরা বলতেছে, যখন যারা প্রোগ্রামটা ডিজাইন করে ওরা বলতেছে, দেখো তুমি তো একটা ফাইলের মধ্যে সবই করতে পারো, ভ্যালিড এক্সপ্রেশন, ভ্যালিড সিনট্যাক্স তুমি সব লিখতে পারবা, কিন্তু আসলে কোথায় তুমি কি করবা, কি লিখবা, এটার কোনো না মানে ঠিক ঠিকানা নাই। ভ্যালিড কোড, মিনাজ ভাই যেমন বললো, ভ্যালিড কোড হলেই সেটা আপনি জাভাস্ক্রিপ্ট ফাইলে লিখতে পারবেন, কিন্তু সমস্যাটা হইতেছে আমরা যখন প্রোগ্রামাররা কোড করব এইটার লজিক্যাল গ্রুপিংটা কিভাবে করব। আমরা একটা ফাইলে ভ্যালিড কোড লিখতে পারবো, কিন্তু লিখতে পারবো বলেই কি আমরা লিখবো, আর না লিখলে সেটা আমরা কেন লিখবো না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যে এই কোডটা দেখে কোনো বোঝার উপায় আছে এখানে কি কি হয়েছে, এখানে একবার যোগ হয়েছে, এখানে একবার ট্রু ফলস আপনার ক্যালকুলেশন হয়েছে, এখানে ফাংশন হয়েছে, এখানে স্টুডেন্ট, এটা দেখে বোঝার কোনো উপায় নাই। মানে কোনোভাবেই দেখে বোঝার কোনো উপায় নেই আমি এখানে কি করতে চাইছি। তো যারা প্রোগ্রামার, যারা সফটওয়্যার, যারা জাভাস্ক্রিপ্ট বানিয়েছে ওদের তো একটা কনভেনশন আছেই, প্লাস আমরা যারা ডেভেলপার আছি তাদেরও কিছু কনভেনশন আছে। ওরা বলতেছে মেইন ডট জেএস নামে যদি তুমি ফাইলটা লিখছো, এটার পারপাস হইতে পারে ফিক্স কিছু পারপাস, মানে এটা হয়তো কিছু কাজ ট্রিগার করবে। যেমন সব অন্য ফাইল, এখানে যদি আরো 10-15টা ফাইল থাকে, সব ফাইলগুলোকে এখান থেকে সে অর্কেস্ট্রেট করবে, এটা হচ্ছে এর কাজ। অথবা অথবা এই মেইন ডট জেএস ফাইলটাকে আপনি না চিন্তা করে আমরা যদি স্টুডেন্ট ডট জেএস নামে একটা ফাইল লিখি, এখানে আমি শুধু স্টুডেন্ট রিলেটেড কাজ করব। আবার আমি এখানে যদি একটা টিচার ডট জেএস নামে ফাইল লিখি, আমি টিচার ডট জেএস নামে এই জেএস ফাইল নামে যে ফাইলটা লিখলাম, এখানে আমি টিচার নিয়ে কাজ করব। আর মেইন থেকে আমি স্টুডেন্ট আর টিচারের মধ্যে লেখা সকল কোড আমি এইখানে মেইন ডট জেএস এর মধ্যে এনে সেগুলো রান করাবো, অ্যাজ ইফ মেইন ডট জেএসটা হচ্ছে আমার মেইন মেথডের মতো কাজ করবে। এরকম একটা জিনিস আমরা রেপ্লিকেট করাবো, তার মানে আমরা লজিক্যাল ডিভাইডেশন করতে পারি। তো এখন স্কোপের আইডিয়াটা আসছে কিভাবে, স্কোপের আইডিয়াটা আসছে কোডাররা, মানে যারা সফটওয়্যার ডেভেলপাররা আছেন ওরা মনে করে যে আচ্ছা তুমি এগুলো সেরা বেড়া ভাবে না লিখে এগুলো একটা স্কোপের আন্ডারে আমরা চিন্তা করতে পারি। স্কোপ, তাহলে স্কোপ মানে কি, স্কোপ মানে হলো এলাকা। স্কোপ মানে আমরা এলাকা চিন্তা করতে পারি, একটা রিজিয়ন চিন্তা করতে পারি। স্কোপ মানে আমরা একটা রিজিয়ন চিন্তা করতে পারি। এখন কোডিং এ একটা স্মলার স্কোপের এক্সাম্পল হইলো আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম ব্লক বানাইতে পারেন। মানে এগুলো হচ্ছে একটা ব্লক, এগুলো একটা ব্লক। স্কোপ বুঝতে গেলে আগে ব্লক বুঝতে হবে। তো আপনারা ফর লুপের সাথে ব্লক ইউজ করেন, ইফ এলস এর সাথে ব্লক ইউজ করেন, তারপর কিসের সাথে ইউজ করেন, আর ওয়াইল এর সাথে করেন, তারপরে ফাংশনের সাথে আপনারা ব্লক ইউজ করেন। এখন আমাকে বলেন ব্লক মানেটা কি, ব্লকের মানে ব্লক জিনিসটা কি।
আমাদের স্কোপ বুঝতে গেলে আগে ব্লকের আইডিয়াতে আসতে হবে। ব্লক জিনিসটা আমাদের কি করে? ব্লকের পারপাসটা কি কেউ একটু বলতে পারবেন? ব্লকে আসলে কেন দরকার আমাদের? ব্লকটা কেন দরকার? মানে ওইটা আমি যে একটা ব্লক ক্রিয়েট করব, ওইখানে যেগুলো প্রপার্টি আছে সেগুলাই শুধু ইউজ করতে পারবো। মানে যেগুলা করব অন্য কেউ যেন না, অ্যাক্সেস না পায় অন্য কোনো ব্লক। এই জিনিসটা মানে আপনারা যখন জিনিসটা শিখবেন, যে আপনারা যখন জিনিসটা শিখবেন তখন এমন ভাবে শিখবেন জিনিসগুলো কিন্তু আপনার উত্তর দিতে হবে ইন্টারভিউ বোর্ডে, সেটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। ব্লক মানে হচ্ছে আপনি তো মানে আপনি 3টা লাইনের কোড যদি লেখেন এইভাবে লিখতে পারতেন না? আপনার এখানে নাম্বার ইকুয়াল 90, তারপর নাম ইকুয়াল 89, তারপর আপনি কি করতে পারতেন, সাম নামে একটা জায়গার মধ্যে নাম প্লাস নাম্বার রাখতে পারতেন। পারতেন তো? কোনো সমস্যা আছে? এটা তো ভ্যালিড কোড, তাই না? এটা ভ্যালিড কোড। কিন্তু আমরা এই জিনিসগুলোকে যখন আমরা ব্লকে ডিজাইন করি, আমি এটাকে একটা ব্লকের মধ্যেও রাখতে পারতাম। আমি যদি এরকম ভাবে ব্লকের মধ্যে রাখতে পারতাম এবং ব্লকের উপরে জাস্ট আমি একটা কমেন্ট দিলাম, জিনিসটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে আপনার? এখন এখন জিনিসটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা কিসের কোড? দিস ইজ ব্লক। এই ব্লকটা দেখে এখন বোঝা যাচ্ছে এখানে শুধু সামেশনের কাজ করা আছে, এখানে শুধু যোগ বিয়োগের কাজ করা আছে। তার মানে ব্লক জিনিসটার আইডিয়াটা হলো, ব্লক আপনাকে একটা লজিক্যাল কিছু পার্ট বানায় দেয়, ছোট ছোট এলাকা, ছোট ছোট এলাকা বানায় দেয়। ব্লক আপনাকে ছোট ছোট এলাকা বানায় দিবে, এলাকা বানায় দিবে, সো দ্যাট ওই এলাকাগুলোর মধ্যে আপনি সিমিলার কাজ করার জন্য অনেকগুলো লাইনের কোড লিখতে পারেন, এক বা ততোধিক লাইনের কোড লিখতে পারেন। এটা হলো ব্লকের খুবই সিম্পলেস্ট আইডিয়া। তো আমরা মানে একদম আর্লি ডেজে প্রোগ্রামের মধ্যে এরকম ব্লক কিছু থাকতো না, হাজার হাজার লাইনের কোড মানুষ লাইন বাই লাইন লিখতো। তো ব্লক দিয়ে বোঝানো হতো, ছোট ছোট ব্লক দিয়ে বোঝানো হতো। এটা হচ্ছে সামের কোড, তারপর নিচে আরেকটা হচ্ছে আপনার সাবট্রাকশনের জন্য আরেকটা কোড থাকবে, তার নিচে ডিভিশন, তার নিচে মডুলাস, তার নিচে মাল্টিপ্লিকেশন, এরকম ব্লক 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 করে বোঝানো হতো। ব্লকের আরেকটা ইমপ্রুভ ভার্সন আপনি চিন্তা করতে পারেন কি, ব্লক এরকম ভাবে না লিখে ওরা বললো যে তুমি ব্লক তো লিখছো কিন্তু এটা তো রিউজেবিলিটি নাই। রিউজেবিলিটি নাই মানে কি? নাই মানে কি? ব্লক মানে আমরা বুঝলাম যে ব্লকে এক বা ততোধিক লাইনের কোড মিলে সিমিলার টাইপের কাজ করার জন্য যদি আমি এক লাইনের কোড দরকার হয়, অথবা 2 লাইনের, অথবা 3 লাইনের, 4 লাইনের কোড দরকার হয়, সেগুলোকে আমি গ্রুপ করে যোগ করার জন্য যতগুলো কোড দরকার আমি গ্রুপ করে এক জায়গায় রেখে দিলাম। তো এই জিনিসটা গ্রুপ করে রাখা আছে ঠিক, কিন্তু এই জিনিসটা রিউজেবল ফ্যাক্টর নাই। তারপরে কি আসছে রিউজেবিলিটি বাড়ানোর জন্য? ওরা বলছে আচ্ছা তাহলে তুমি এটা ফাংশন বানায় ফেলো। ফাংশন বানায় ফেলো তুমি। তুমি যদি এটা একটা ফাংশন বানায় ফেলো, তাহলে এই তুমি সাম ফাংশনটাকে তুমি যতবার ইচ্ছা ততবার এখন তুমি কল করতে পারবা। তোমাকে আর ওই ব্লকগুলা লিখতে হবে না। ফাংশন আইডিয়াটা আসার আগে মানে আমি যদি বলি, ফাংশন এই আইডিয়াটা যদি না থাকতো তাহলে কি করতে হতো? প্রত্যেকবার যোগ করার সময় এরকম করতে হতো না? তাছাড়া কি কোনো উপায় ছিল? কোনো উপায় ছিল না। তার মানে ফাংশন হচ্ছে আমাদের স্কোপ বা ব্লক, এই জিনিসটার প্রথম আইডিয়া হচ্ছে ফাংশন। ফাংশন থেকে সব জিনিসের শুরু হয়। এখন আপনি চিন্তা করেন, আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে একটা ফাংশন লিখলাম। আমরা এখন আবার ওই আগের যে আমাদের একদম ফার্স্ট ক্লাসের মানে কেচ্ছা, ওই ফার্স্ট ক্লাসের কেচ্ছায় আমরা ফিরে যাই। ফার্স্ট ক্লাসের কেচ্ছায় ফিরে গেলে এই যে একটা ফাংশন যদি আমরা লিখি F1, এই F1 এর মালিককে আমি যখন ফাংশনটা রান করব, এক্সকিউজ মি, শোনা যাচ্ছে না ভাই? আচ্ছা এই সাম ফাংশনটা কার সাথে অ্যাটাচ থাকবে? এই প্রোগ্রামটা যদি আমি রান করি দিস ডট সাম, তাই না? এটা গ্লোবাল এক্সিকিউশন কন্টেস্টের সাথে অ্যাটাচ হয়ে আছে এই সাম ফাংশনটা। আমি বুঝতে পারছি? এই সাম ফাংশনটার আসলে জি, ওনারশিপ কার? মানে গ্লোবাল অবজেক্ট ওনারশিপ বলতে মেম্বার। আমি কি বোঝাচ্ছি? ওনারশিপ বলতে আমি কি বোঝাচ্ছি? ওনারশিপ বলতে বোঝাচ্ছি এখানে স্কোপ বুঝতে গেলে আপনাদেরকে একটা আইডিয়া বুঝতে হবে যে স্কোপের মধ্যে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে জায়গাগুলো তৈরি করলাম আমরা ব্লক,
একটা ব্লকের আন্ডারে একটা স্কোপ হতে পারে, একটা ফাইলের আন্ডারে একটা স্কোপ হতে পারে, একটা ক্লাসের আন্ডারে স্কোপ হতে পারে, একটা ফাংশনের আন্ডারে একটা স্কোপ হতে পারে, ইফ এলস এর আকারে মধ্যে স্কোপ হতে পারে, ফর লুপে স্কোপ হতে পারে। তার মানে আপনারা যখন এই যে এটা দেখবেন, এটা দেখবেন মানে কি ঝামেলা আছে, তাই না? এটা দেখবেন, এটা মানে ব্লক, আর যেখানে ব্লক আছে সেখানে স্কোপের আইডিয়া আছে। আবার জাভাস্ক্রিপ্টে একদম যে জাভাস্ক্রিপ্টে একদম হচ্ছে আপনার ডিফল্ট যে স্কোপ, ডিফল্ট স্কোপটা কি? ডিফল্ট স্কোপটা হচ্ছে গ্লোবাল। গ্লোবাল যে আপনারা যে গ্লোবাল দিস দেখেন, এটা হচ্ছে ডিফল্ট আপনার একটা ফাইল লেভেলের স্কোপ। তার মানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল রান করার সাথে সাথেই এই পুরা জিনিসটা মিলেই একটা স্কোপ ক্রিয়েট করে। তো এই ফাইলের মধ্যে আপনি যে ফাংশন গুলো লিখবেন, এই ফাইলের মধ্যে যে আপনি ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করবেন, এই ফাইলের মধ্যে যে আপনি ক্লাস গুলো ডিক্লেয়ার করবেন, এগুলো ডিফল্ট কার সাথে অ্যাটাচ থাকে, কোন স্কোপের আন্ডারে চলে যায়? গ্লোবাল, তাই না? গ্লোবাল স্কোপের আন্ডারে চলে যায়। তার মানে আমি যেটা বুঝাইতে চাইলাম, তো ফাংশনের মধ্যে আপনি যখন এইরকম করে লেখেন, এই ফাংশন তো একটা ব্লক ক্রিয়েট করে রাখছে, এই ফাংশনের একটা নাম আছে, ধরেন ফাংশনের নাম আছে প্রিন্টস, প্রিন্টস নামে ফাংশনটার নাম আছে। এইখানে যদি আপনি একটা ভ্যারিয়েবল নেন var age ইকুয়াল 90, তার মানে এইজের এই এইজটা আসলে কিসের সাথে লাগানো আছে? এই এইজের মালিককে, এইজের মালিক হচ্ছে যে আপনি যে এই এতটুকের মধ্যে যে আপনি ফাংশনটা ডিক্লেয়ার করছেন, এতটুকুর মধ্যে যে ফাংশনটা ডিক্লেয়ার করছেন, এইজের মালিক তাহলে এই ফাংশনটা প্রিন্টস ফাংশন, তাই না? কিন্তু এই প্রিন্টস আবার কার সাথে লাগানো আছে? প্রিন্টস এর যদি কোনো হায়ার লেভেলের অবজেক্ট না থাকে, বাই ডিফল্ট এটা গ্লোবালের সাথে লাগানো আছে, তাই না? মানে এখানে দুইটা ফ্যাক্টর। তাহলে আমরা 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 যদি বলি যে হোয়াট ইজ স্কোপ, আপনি বলবেন যে আপনাকে প্রশ্ন করা হবে যে স্কোপ বলতে আপনি কি বুঝেন, হোয়াট ইজ স্কোপ, স্কোপ কি, এটা জিজ্ঞেস করা হবে বাংলা বা ইংলিশে, যেটাতে জিজ্ঞেস করো। এটা খুবই কমন একটা ইন্টারভিউ প্রশ্ন। আপনি বলবেন স্কোপটা আসলে, স্কোপটা আসলে আমি যখন কোড করার জন্য কোড ফাইলে ফাংশন, অথবা আমি কোড ফাইলে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, অথবা ফাংশনের মধ্যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এই যে ভ্যারিয়েবল আর ফাংশন, এই দুইটা জিনিস, ভ্যারিয়েবল বা ফাংশন, এই দুইটা জিনিস, অথবা যে কোনো অবজেক্ট, যে কোনো ভ্যালু বা যে কোনো অবজেক্ট, সোজা বাংলা ভাষায় কোনো একটা ভ্যারিয়েবল, জাভাস্ক্রিপ্টে তো ফাংশন একটা ভ্যারিয়েবল, তাই না? ফাংশন আর ভ্যারিয়েবল আলাদা করে বলার কিছু নাই। আপনি বলবেন কোনো একটা ভ্যারিয়েবল, কোনো একটা ভ্যারিয়েবল অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে কি যাবে না, কোনো একটা ভ্যারিয়েবল অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে কি যাবে না, এই ব্যাপারটা নির্ধারক হচ্ছে স্কোপ। স্কোপ হচ্ছে একটা কনসেপ্ট, স্কোপ হচ্ছে একটা কনসেপ্ট। আর অ্যাক্সেসিবিলিটি মানে ভ্যারিয়েবলের যে অ্যাক্সেসিবিলিটির বিহেভিয়ার আছে, ভ্যারিয়েবলের যে অ্যাক্সেসিবিলিটি বিহেভিয়ার আছে, সেটা স্কোপের আন্ডার থেকে আপনার কন্ট্রোল হয়। জিনিসটা সোজা ভাষায় বলতে বলতে গেলে স্কোপের দুইটা সাইড আছে। হোয়াট ইজ স্কোপ? এই যে নাম্বার, আমি যে উপরে স্কোপের মানে সামের আন্ডারে যে নাম্বার লিখলাম, ওই নাম্বার আমি সাম স্কোপের বাইরে, সামের যে ব্লক আছে, এই ফাংশনাল স্কোপ আছে, এটা কি, এটারে কি বলে? এটারে ফাংশন স্কোপ বলে। এই যে ভিতরের স্কোপটাকে বলবে ফাংশন স্কোপ বা লোকাল স্কোপ, ফাংশন স্কোপ বা লোকাল স্কোপ। লোকাল কেন বলতেছে? এই লোকাল ফাংশনের ক্ষেত্রে আপনি যখন এটার ভিতরে ঢুকছেন, ধরেন আপনি একটা মানুষ হয়ে ফাংশনের এই এলাকাটাতে ঢুকছেন, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এলাকাটাকে আপনি মনে করেন আপনি এলাকা যে কোনো একটা মোহাম্মদপুর বা যে কোনো গুলশান নামে একটা এলাকা চিন্তা করতে পারেন। আপনি যখন এলাকায় ঢুকে গেছেন, তখন আপনার জন্য এটা লোকাল, এই স্কোপটা লোকাল। লোকাল স্কোপে আপনি যখন নাম্বার নিচ্ছেন, এই নাম্বারটা কি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন কি পারবেন না, এটা হচ্ছে এই নাম্বার ভেরিয়েবলের অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি মানে কোন একটা ভ্যারিয়েবলকে অন্য কোনো এলাকা থেকে আপনি আরেকটা এলাকায় অ্যাক্সেস করতে পারবেন কি পারবেন না, এটা হচ্ছে সেই অ্যাক্সেসিবিলিটির একটা গুণাগুণ। এখন স্কোপ বলতে যেটা বোঝায়, স্কোপ বলতে বোঝায় কোন ভ্যারিয়েবলকে আপনি কোথায় কোথায় থেকে অ্যাক্সেস করতে পারবেন। নাম্বারকে কি আপনি গ্লোবাল স্কোপ থেকে অ্যাক্সেস করতে পারবেন? যদি পারেন, নাম্বারটা গ্লোবাল থেকে অ্যাক্সেসিবল। আবার নাম্বার এরকম যদি আমাদের আরো একটা ফাংশন থাকে, নাম নামে একটা ফাংশন থাকে, এই নামের মধ্যে কি আপনি নাম্বার খুঁজে পাবেন কি পাবেন না, নামের মধ্যে আপনি নাম্বার খুঁজে পাবেন কি পাবেন না, এই যে বিহেভিয়ারটা, নাম্বার কোথায় কোথায় অ্যাক্সেস করতে পারবেন সেটা ডিফাইন করে কে? নাম্বারের স্কোপ ডেফিনেশন। তার মানে স্কোপ হলো একটা এলাকা, স্কোপ একটা এলাকা, স্কোপ একটা এলাকার মধ্যে কিছু ভ্যারিয়েবলস নিয়ে কনফাইন্ড অবস্থায় থাকে। আরেকভাবে বলতে গেলে স্কোপ হলো ভ্যারিয়েবলের অ্যাক্সেসিবিলিটি ডিফাইন করে। আপনি কোনো একটা জায়গায় কোনো ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারবেন কি পারবেন না, এটা আপনি তার স্কোপ থেকে বুঝতে পারবেন, ওই ভ্যারিয়েবলের স্কোপ ডেফিনেশন থেকে বুঝতে পারবেন। এখন আমি যদি বলি এই নাম্বার ভ্যারিয়েবলটা কোন স্কোপে ডিফাইন করা, সাম ফাংশনের লোকাল স্কোপে ডিফাইন করা, তাই না?
এই নাম্বার ভেরিয়েবলটা সাম ফাংশনের লোকাল স্কোপে ডিফাইন করা। আবার আমি যদি উপরে গিয়ে এরকম একটা ভ্যারিয়েবল লিখি a ইজ ইকুয়াল 900, এখন আমি কি বলবো, এই এইজ ভেরিয়েবলটা গ্লোবাল স্কোপে ডিফাইন করা, এটা কোথায় কোথায় থেকে অ্যাক্সেসিবল হবে? সব জায়গা থেকে, গ্লোবাল সব জায়গা থেকে। গ্লোবাল স্কোপের আন্ডারে যতগুলা জায়গা আছে, মানে গ্লোবাল স্কোপের আন্ডারে কি কি থাকতে পারে? অন্য ফাংশন থাকতে পারে, তাই না? অন্য অবজেক্ট থাকতে পারে, অন্য ক্লাস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। গ্লোবাল স্কোপের আন্ডারে যতগুলা জিনিস আছে সবগুলা জায়গা থেকে এই জিনিসটাকে মানে অ্যাক্সেস করা যাবে। তার মানে আমরা স্কোপের দুইটা প্রকারভেদ দেখলাম। একটা হচ্ছে গ্লোবাল যে জিনিসটা, গ্লোবাল জায়গায় যেগুলা ভ্যারিয়েবল অথবা ফাংশন ডিক্লেয়ার্ড অবস্থায় থাকবে সেগুলো অন্য সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। আর ফাংশন স্কোপ বা লোকাল স্কোপ কি? ফাংশন স্কোপ বা লোকাল স্কোপ হচ্ছে এই যে এটা। ফাংশন স্কোপ বা লোকাল স্কোপ হচ্ছে সেইখানে ডিফাইন করা ভ্যারিয়েবল বা ফাংশন আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না, সেগুলো কনফাইন্ড অথবা সেগুলো মানে সেগুলো হচ্ছে যে রেস্ট্রিক্টেড টু বি ইন দি সাম ফাংশন অথবা সামের লোকাল স্কোপ, এর বাইরে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তো এইখানে কিছু জিনিস আপনাদের কাছে আমি আপনাদেরকে আমি বলতে চাই। এখানে আমার একটা এআই অন হয়ে গেছে, এটা খুবই বিপজ্জনক জিনিস। পড়ানোর সময় তো এআই আসা যাবে না। পোডিয়াম একবার ইনস্টল দিছিলাম, কিন্তু ও তো বেশি বেশি করতেছে, এখন বাদ দিলেও আবার চলে আসে। আচ্ছা, এখানে একটা ভালো ইন্টারভিউ প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ স্কোপ। আরেকটা ইন্টারভিউ প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ গ্লোবাল স্কোপ, হোয়াট ইজ ফাংশন অর লোকাল স্কোপ। দেখুন তো এই তিনটা জিনিস বুঝেন কিনা, তিনটা জিনিস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। ভাইয়া লোকাল স্কোপটা সম্বন্ধে যদি আরেকটু বলতেন। জি ভাই। আচ্ছা, মানে আমি বললাম যে প্রোগ্রামিং এ ধরেন আপনাকে দুইটা নাম্বার যোগ করতে বলা হবে, হ্যাঁ, আপনাকে দুইটা নাম্বার যোগ করতে বলা হবে। যোগ করার জন্য আপনি কি করতে পারেন? এইখানে নাম্বারটা আপনি তো জাভা স্ক্রিপ্ট ফাইলে সেটা লিখতে পারেন, তাই না? নাম্বারস এর মধ্যে এই দুইটা নাম্বার লিখছেন, এই নাম্বারটা আপনি এখানেই যোগ করতে পারেন না? নাম প্লাস নাম্বারস, কোনো সমস্যা আছে? না ভাইয়া। কোনো সমস্যা নাই। সাম। আপনি কি একটা সফটওয়্যারে আপনি একাই কাজ করবেন? আপনি একাই কাজ করবেন? আপনি একাই তো কাজ করবেন না। এই মেইন ডট জেএস ফাইলে কি আপনি একাই কাজ করবেন? আপনি যদি ফেসবুক বা না। গুগলে চাকরি করেন, বড় কোম্পানিতে, এখানে আরো 3, 4, 5 হাজার মানে ডেভেলপার কাজ করতে পারে, ওপেন সোর্স হলে আরো বেশি, তাই না? তো আপনি আপনার কাজ করার সময় একটা যোগের দরকার হইলো, আপনি একটা যোগ করার জন্য কোড লিখছেন, ঠিক আছে? এখন আপনি যে এখানে যোগ করার জন্য কোড লিখছেন সেটা আপনার বন্ধু বা অন্য কোনো ডেভেলপার কেমনে জানবে? জানার কোনো উপায় আছে? তাহলে যদি তারা যোগ করার জন্য কোড আপনি অলরেডি লিখে থাকেন, ওরা কি করবে? ওরা যদি না বুঝে তাহলে যোগ করার দরকার হলে আবার এরকম কোড লিখবে না তারা? ধরেন আপনি 90 এর সাথে যোগ করছেন, এটা ধরেন এই নাম্বারটার সাথে যোগ করবে এই নাম্বার। আমি বুঝাতে পারছি? যদিও আমি ভ্যারিয়েবলের নাম্বার গুলো এখানে মানে সেম রাখছি, ধরেন নাম্বার গুলো ভ্যারিয়েবল গুলো সেম নাই, ভ্যারিয়েবল গুলো এরকম আছে। তাহলে এখানে কি আপনি প্রত্যেকটা আলাদা আলাদা মেমোরি যে নিচ্ছেন, প্রোগ্রাম থেকে প্রত্যেকটা আলাদা আলাদা মেমোরি নিচ্ছেন, আলাদা আলাদা জায়গা নিচ্ছেন আপনার কাছে এগুলা কোড, মানে মেমোরি আপনি যখন কোডটা রান করবেন। আমি প্রথমে কি বলছিলাম যে এই যে নাম্বার গুলো স্টোর করার জন্য যে একটা ভ্যারিয়েবল নিছেন আপনি, এই ভ্যারিয়েবল গুলো কি আপনার র্যাম থেকে জায়গা নিবে না, সিপিইউ থেকে জায়গা নিবে না?
জি অবশ্যই। তারা যতবার আপনি এই কোডগুলো লিখবেন ততবার কি ও জায়গা নিবে না? কিন্তু এই জিনিসগুলো তো আপনি জায়গা জায়গা নেওয়াটাও ভ্যালিড আছে, কিন্তু আপনি তো কোডের ওই যোগ করার এক কোড আপনি অনেকবার লিখে ফেলতেছেন, এটা একটা সমস্যা। এখন বলতেছে কি যারা মানে কোডার আর কি, মডার্ন ডেস কোডার, ওরা বলতেছে কি তুমি এই জায়গাগুলো বারবার এগুলো লেখার দরকার নেই, তুমি এগুলো একটা ব্লকের মধ্যে বানায় ফেলো, তুমি এগুলা ব্লক, তুমি এগুলোর জন্য একটা ব্লক লিখে ফেলো, ব্লক লিখে ফেলো। এই ব্লক যে তুমি লিখলা, এই ব্লক যে তুমি লিখলে এটার একটা ফাংশন নাম দাও, ফাংশন সাম নাম দাও। এখন এটা একটা ফাংশনের আন্ডারে চলে আসলো, ঠিক আছে? এই ফাংশনের আন্ডারে যখন চলে আসলো তখন এই নাম্বার এবং নাম্বারস নামে যে ভ্যালুগুলো আছে এইগুলা দুইটা কাজ করলো। একটা হচ্ছে কি করলো, একটা হচ্ছে কি করলো, আপনার কোডটারে মডিউলার বানায় ফেললো। তার মানে আপনার যদি যোগ করার দরকার হয় আপনি কি আরো ওই 4 লাইনের কোড লিখবেন? 4 লাইনের কোড লিখবেন না, শুধু সাম ফাংশন কল করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই সবগুলোতে একই যোগ করতেছে, হ্যাঁ একই যোগ করতেছে, বাট আপনি এখানে নাম্বার গুলা আপনি প্যারাম P1 আর P2 দিয়ে করতে পারেন, তাই না? P1 আর P2 দিলেন, আপনি এগুলো দিয়ে কল করবেন, P1 P2 তে কল করবেন, তাই না? P1 P2 তে আপনি সাম সাম করে আপনি মানে এই নাম্বারটা এভাবে লিখতে পারেন নাকি P1 P2। যাক, আমাদের আলোচ্য বিষয়বস্তু সেটা না। যদি সাম করার দরকার হয় তখন আপনি বারবার সাম ফাংশনটা কল করবেন। বাট এই যে আপনি নাম্বার নামে যে ভ্যালুগুলা, নাম্বার নামে যে ভ্যারিয়েবল গুলা ডিক্লেয়ার করলেন, এইগুলা এইগুলা একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। তার মানে এগুলো শুধু সাম ফাংশনের আন্ডারে, মালিকানার আন্ডারে চলে গেছে। এই নাম্বার আপনি যদি এইখানে এই নাম্বার আপনি নাম্বার এখানে লিখে রাখেন, আর বাইরে যদি আপনি আরেকটা ভ্যালু নাম্বার চিন্তা করেন, দুইটা কমপ্লিটলি আলাদা, দুইটা আলাদা আলাদা জিনিস। আমি বুঝাইতে পারছি? তার তার মানে কি হলো, জি। এই নাম্বারটা গ্লোবাল স্কোপে, এই নাম্বারটা চলে আসছে লোকাল স্কোপে। লোকাল স্কোপ বললেই হবে না, শুধু এখানে সাম ফাংশনের লোকাল স্কোপ, তাই না? তার মানে জিনিসটা হাই লেভেল থেকে চিন্তা করলে মানে আমরা এইভাবে মানে আলোচনায় শেষ করতে পারি আর কি, যে কোনো ভ্যারিয়েবল বা ফাংশন, কোডিং এর যে কোনো জিনিস আমি কোড ফাইলে লিখতেছি, এটার কারো না কারো সাথে অ্যাটাচ থাকবে, কোনো না কোনো স্কোপের সাথে অ্যাটাচ থাকবে। স্কোপ মানে কি? এলাকা। সাম ফাংশন যেমন একটা এলাকা ডিফাইন করে ফেলছে, তারপর এখানে যদি আপনি ফর লুপ লিখতেন, ফর লুপের একটা এলাকার মধ্যে চলে আসতেন। ইফেলস লিখলে ইফেলস এর একটা এলাকা আপনি ডিফাইন করতে পারতেন, অথবা আপনার মন চাইলে আপনি এরকম ব্লক লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বুঝাইতে পারছি? আপনি যখন কোনো এলাকার মধ্যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, স্বাভাবিকভাবে সেই ভ্যারিয়েবল গুলো বা ডেটা গুলো বা ফাংশন গুলো ওই এলাকার মালিকানায় চলে যায়, এগুলো বাইরে থেকে অ্যাক্সেস করার কথা না। কোনো একটা লোকাল ভ্যারিয়েবলের ভ্যালু বা ডেটা বা ফাংশন অন্য জায়গা থেকে অ্যাক্সেস করার কথা না। কিন্তু আপনি যদি গ্লোবাল স্কোপে, এটা হচ্ছে মানে রুল অফ থাম্ব, ইউজুয়াল রুল, বাট জাভাস্ক্রিপ্ট তো হইতেছে ক্যাচাইলা ল্যাঙ্গুয়েজ। তার মানে ও তো সব রুল মেনে চলে না, ওর কিছু ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো ইন্টারভিউ প্রশ্ন হিসেবে আসবে, সেগুলো আমরা ডিসকাস করব। আর গ্লোবাল স্কোপ হচ্ছে এই মানে আপনি উপরের লেয়ারে, উপরে ফাইল স্কোপে যদি উইন্ডো অবজেক্টের আন্ডারে কোনো ভ্যারিয়েবল এইভাবে লিখে থাকেন, সেটার আগে আপনি ভাত দেন বা না দেন, এই এইচটা এখন কিসে চলে আসলো? এইচটা এইচটা কার মালিকানায়? গ্লোবালের মালিকানায়, তাই না? এখন এইচ কে আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, আবার এইচ কে আপনি গ্লোবাল অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। মানে গ্লোবাল স্কোপে যেগুলো আছে ওই জিনিসটা স্বাভাবিক, মানে ওই জিনিসটার আপনার ইজি একটা এক্সাম্পল হচ্ছে ক্লাস ডট এক্সক্যালিডেড ড্র। এই জিনিসটা মনে রাখবেন কিভাবে, আমি একটা খুব সোজা উদাহরণ দেই। ধরেন দুইটা, এটা আপনার বন্ধুর বাসা, বাম পাশেটা আপনার বন্ধুর বাসা, ডান পাশেরটা আপনার আপনার বাসা, হ্যাঁ ডান পাশেরটা আপনার বাসা। তো আপনার বাসায় একটা আম গাছ আছে, এই আম গাছের মালিকানা কি আপনার বন্ধু পাবে, বা বন্ধুর বাড়ির আম গাছের মালিকানা আপনি পাবেন? হ্যাঁ, না ভাইয়া। পাবেন না। তা এইখানে একটা রোড আছে যেটা হলো সরকারি ডিসি রোড, বা আপনার যেটা বলেন ডিসি রোড বা রোড, সরকারি রোড। এই রোডের মধ্যে একটা আম গাছ আছে, এটার মালিকানা কি দুইজন পাবে? হ্যাঁ, দুইজন। আম তো খাইতে পারবে, নিয়ম থাকতে পারে যে আম খাওয়া যাবে না, বাট আম খাইলে তো আর কেউ আপনারা ধরে থানায় নিয়ে যাবে না। এই জি গাছের জি। আম তো আপনারা যে কেউ খাইতে পারবেন। তার মানে গ্লোবাল স্কোপটা হইতেছে সরকারি স্কোপ, আর লোকাল স্কোপ হইতেছে কি সামের মধ্যে যে ভ্যারিয়েবল বা ফাংশন যেগুলো আপনি ডিক্লেয়ার করবেন, ওইগুলো হচ্ছে এখন লোকাল স্কোপ। এই মানে এটা জটিল কিছু না আর কি।
তো আমি এতক্ষণ যে পেঁচাল বললাম সেটার মূল কনক্লুশন আসতে পারি এই সবগুলা যে আমরা লিখলাম ফাইল লেভেলের লেয়ারে সবগুলা যে লিখলাম এগুলো সবগুলা কোন স্কোপে ঢুকে গেছে অলরেডি? এগুলা এগুলো কোন স্কোপে গ্লোবাল ঢুকে গেছে? স্কোপে চলে আসছে। গ্লোবাল স্কোপে ঢুকে গেছে। এই সাম ফাংশনও কিন্তু গ্লোবাল স্কোপে ঢুকে গেছে। এখন প্রোগ্রামিং এ আপনারা সব সময়, আমি একটা জাভাস্ক্রিপ্ট একটা ডাব্লুপি ক্লাস নিছি, আপনারা একটু ডাব্লুপি ক্লাসগুলো ইউটিউবে দেয়া আছে, ইউটিউবে আর থেকে দেখে নিন সবাই। প্রোগ্রামিং এ একটা কনসেপ্ট হলো বাক্সের ভিতর বাক্স, বাক্সের ভিতর বাক্স, এইটা একটা প্যাটার্ন। এই যে গ্লোবাল স্কোপের মধ্যে আরেকটা স্কোপ ঢুকে গেছে না, সাম। জি তার মানে এটাকে আপনি প্যারেন্ট চিন্তা করতে পারেন, এটাকে চাইল্ড স্কোপ চিন্তা করতে পারেন। এই চাইল্ড গুলা কি, চাইল্ড গুলা প্যারেন্টের হাওয়া বাতাস সবই পাবে, এটাই নিয়ম না? কিন্তু চাইল্ডে লেখা কোনো ভ্যারিয়েবল যদি এখানে আপনি এইজটা লিখলেন, সেটা কি আপনি বাইরে অ্যাক্সেস করতে পারতেন? চাইল্ডের যে মেম্বার বা ডেটা, এগুলো বাইরে থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন কনসেপচুয়ালি? মানে জাভাস্ক্রিপ্টে কি হয় না সেটা বলে যান, বাট এমনি কি পারা উচিত? পারা উচিত না, তাই না? যদি জি পারতেন তাহলে কি সমস্যাটা হইতো? ধরেন এই নাম্বারকে বাইরেও অ্যাক্সেস করতে পারতেন, তাহলে প্রোগ্রামাররা, মানে যারা জাভাস্ক্রিপ্ট বানাইছে ওরা কি করতো? এই নাম্বারসকে অটোমেটিক্যালি গ্লোবাল ডিক্লারেশনে নিয়ে যেত, তাই না? জি জি এইরকমই তো করতো যারা, আমি তিনটা পার্টির কথা বলছি, মনে আছে? তিনটা পার্টি, তার মানে যারা এই যে এই পার্টিতে যারা কোডটা যারা ডিজাইন করছে, ওরা কি করতো? আপনি যতই এটারে লোকাল স্কোপে নিয়ে যান, যদি চাইল্ডের জিনিস বাইরে থেকে অ্যাক্সেস করতে চাইতেন, ওরা ইন্টারনালি কি করতো? এটারে গ্লোবাল স্কোপে নিয়ে যেত। আপনার সফটওয়্যারে এই নাম্বারস নামে কোথাও কোনো ভ্যারিয়েবল, আর অন্য কেউ, আপনার অন্য কোনো ডেভেলপার ফ্রেন্ড এই পুরা প্রজেক্টে এই নাম্বার নামে অন্য কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারতো? না, কারণ হ্যাঁ, গ্লোবালি তো আপনি ডিক্লেয়ার একই হয়ে নামে আছে। একই নামে দুইটা জিনিস আপনি ডিক্লেয়ার করতে পারেন না, তাই না? দুইটা ডিক্লেয়ার করতে পারলে জি কোডিং কি করবে? কোডিং ল্যাঙ্গুয়েজ গুলো এরর থ্রো করবে। জাভাস্ক্রিপ্ট যদিও ডিফারেন্ট এবং ডিফিকাল্ট, ওর হিসাব কিতাব আলাদা। আমরা এখন যে প্যাচাল গুলো পাচ্ছি এগুলো ইন জেনারেল সব ল্যাঙ্গুয়েজে এগুলো সেম, ইন জেনারেল সব ল্যাঙ্গুয়েজে সেম। এনিওয়েজ, তো আমরা যেই কথাগুলো বললাম এখানে একটা স্কোপের একটা ডেফিনিশন আপনাদের আমি দেয়ার ট্রাই করব, একটু আমাকে সময় দিবেন। হ্যাঁ। তো আমি ফার্স্ট টাইম জানতাম এরকম যে ভাগ দিয়ে ডিক্লেয়ার করলে এটা গ্লোবালে চলে না যায় না না আসলে। ভাই, আমরা নতুন ভাতটা কথা। তো আসিনি ভাই, শুনেন, আমরা যেগুলো ডিসকাশনে আসিনি ওখানে এখন যাওয়া যাবে না। ভাত তো আমরা চিনি না, লেট ভার কনস্ট এগুলো জানি না আমরা, আচ্ছা ওইগুলাতে ঢুকলে আপনি এখন এইটা বুঝবেন না। তার মানে আমরা এই যে বাক্সের মধ্যে বাক্স, আমাদের এই কনসেপ্টটা একটু মাথায় রাখা লাগবে। বাক্সের মধ্যে বাক্স, এই এই অ্যানালজিটা আমাদের লাগবেই। যারা অলরেডি জানেন এগুলো তাদের জন্য একটু একটু বোরিং লাগতে পারে, বাট করার কিছু নেই, এগুলো টাচ করতে হবে আমাদের। আচ্ছা, আমরা এখন জাভাস্ক্রিপ্টের অদ্ভুত জাভাস্ক্রিপ্ট ডিসকভার করা শুরু করবো আজকে থেকে অদ্ভুত জাভাস্ক্রিপ্ট ডিসকভার করা শুরু করব। আমি একটা জিনিস সবার মাথায় আজকে একদম সেট করে নিতে বলবো। এইরকম ভার লিখলেন, লিখে এইজ লিখলেন 90, এটা ভ্যালিড, তাই না? আবার এইজের মধ্যে ফাংশন আপনি নিতে পারবেন। এই ফাংশন কি কোনো অ্যারো ফাংশন বা কিছু? এটা কিন্তু কিচ্ছু না, এটা একটা অ্যানোনিমাস ফাংশন, তাই না? ফাংশনের যে এক্সপ্রেশন আপনি সেভ করতে পারছেন, এই দুটো জিনিস ভ্যালিড। আর এই কারণে জাভাস্ক্রিপ্টে ফাংশনকে বলা হয় ফার্স্ট ক্লাস সিটিজেন। তার মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি যেমন ভ্যালু স্টোর করতে পারেন, ফাংশনকেও এজ এ ভ্যালু হিসেবে অন্য ভ্যারিয়েবল আপনি স্টোর করতে পারবেন। আমি বুঝাইতে পারলাম? এটা জি। ভ্যালিড এখানে জাভাস্ক্রিপ্টে। এখানে দুইটাই তো এইচ দিয়ে ডিক্লেয়ার করছেন, এটা কি এরর দিবে না?
না না না, আমি এটা নিয়ম বলতেছি। না, এটা এরর আচ্ছা দিবে কি আচ্ছা দিবে না ওই ডিসকাশন আমরা আসতেছি। বাট এটা হচ্ছে যে আপনার মাথায় গেঁথে রাখতে হবে, আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ফাংশন ঢুকাইতে পারেন, এটা বাদ দেন। ধরেন এতটুকু আছে, একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি একটা ফাংশন ঢুকাইতে পারেন, এটা ভ্যালিড জিনিস, এটা জাভাস্ক্রিপ্টে ভ্যালিড জিনিস। আর একটা জিনিস ভ্যালিড, সেটা হচ্ছে কি, এই ফাংশনে একটা প্যারামিটার অন্য আরেকটা ফাংশন হইতে পারে। তার মানে আপনি যখন প্রিন্টস কল করবেন, প্রিন্টস যখন আপনি কল করবেন তখন আপনি অন্য আরেকটা ফাংশন এর মধ্যে পাস করে দিতে পারেন, এটাও ভ্যালিড। আবার এই প্রিন্ট ফাংশন থেকে আপনি অন্য আরেকটা ফাংশন রিটার্ন করতে পারেন, এটাও ভ্যালিড। এই জিনিসগুলো একটু আপনারা চিন্তা করেন, আমি একটু চিন্তা করার জন্য টাইম দিলাম। এখানে তিনটা কথা বলছি। এক নাম্বার রুল হইতেছে একটা ভেরিয়েবলের মধ্যে ফাংশন স্টোর করতে পারবেন, এটা হচ্ছে এক নাম্বার রুল। দুই নাম্বার রুল কি, ফাংশনকে যখন আপনি কল করবেন, এটা তো ফাংশন প্রিন্ট ফাংশনটা কল করছেন তাই না, এটারে কি বলে, এই পার্টটারে কি বলে, আর্গুমেন্ট বলে। এর ভিতরে যে ভ্যালুটা দিচ্ছেন এটাকে কি বলে, আর্গুমেন্ট। ফাংশনটা কল করার টাইমে এই ফাংশনের আর্গুমেন্টে আপনি অন্য একটা ফাংশন পাস করতে পারবেন, আবার এই ফাংশন থেকে অন্য একটা ফাংশন রিটার্ন করতে পারবেন। এটা সামনে আবার আসবে, বাট আমি এই তিনটা রুল আপনাদের একদম মুখস্থ করে রাখতে বলবো। আচ্ছা, আর আমরা এখন যে স্কোপ পড়লাম, স্কোপের এটা একটা ডেফিনেশন, এটা এখানে আছে, আমি চ্যাটজিপিটি থেকে বের করলাম, আপনারা একটু দেখেন, এই স্কোপের ডেফিনেশনটা লাগবে। দেখেন স্কোপ মানে কি, হোয়াট ইজ স্কোপ? ইন কোডিং, স্কোপ রিফার্স টু দ্য কনটেক্সট in which variable functions objects are accessible or visible. দেখেন তো একটু পড়েন, এইটা সবাই একটু পড়েন, এখানে একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা দেখেন একটু। এখানে বলতেছে না, ইনকোডিং স্কোপ রিফার্স টু দ্য কনটেক্সট ইন হুইচ এ ভ্যারিয়েবল ফাংশনস এন্ড অবজেক্টস আর অ্যাক্সেসিবল আর ভিজিবল। তার মানে ও কি বলছে, ও মানে ও কি বলতে চাইছে, ও বলতে চাইছে তুমি যে সাম ফাংশনটা লিখছো, তোমার যদি একটা ফাংশন থাকে যার নাম থাকে সাম, তুমি এর মধ্যে যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করছো, যেমন var নাম্বার ইকুয়াল 90, এই যে 90 কে তুমি এখানে ডিক্লেয়ার করলা, এই সংজ্ঞা আপনাকে কি বলছে দেখেন, ইনকোডিং স্কোপ রেফার্স টু দ্য কনটেক্সট ইন হুইচ ভ্যারিয়েবলস ফাংশনস এন্ড অবজেক্টস আর অ্যাক্সেসিবল অর ভিজিবল। ইনকোডিং স্কোপ রেফার্স টু দ্য কনটেক্সট ইন হুইচ ভ্যারিয়েবল ফাংশনস এন্ড অবজেক্টস আর অ্যাক্সেসিবল অর ভিজিবল। এই নাম্বারটা এখান থেকে অ্যাক্সেসিবল, অ্যাক্সেসিবল না, এটা এখান থেকে ভিজিবল, এটা এখান থেকে ভিজিবল না, এটা কি এখান থেকে চেঞ্জেবল, এখান থেকে চেঞ্জেবল না। আমি বুঝাইতে পারছি? তার মানে ওর ওই ফাংশনের বাইরে থেকে আপনি সেটাকে চেঞ্জ করতে পারবেন, দেখতে পারবেন নাকি অ্যাক্সেস করতে পারবেন, এটা ডিফাইন করে স্কোপ। আপনি শুধু ওর ওই ওই স্কোপের ভিতরে থেকে এটা করতে পারবেন, বাইরে থেকে করতে পারবেন না। এবং পরে লিখছি, ইট ডিটারমাইন্স হোয়ার দিস এলিমেন্টস ক্যান বি রেফারেন্সড অর মডিফাইড উইদিন এ প্রোগ্রাম। তার মানে আপনি যদি নাম্বার ভ্যালুটাকে চেঞ্জ করতে চান, সেটাকে বাইরে থেকে করতে পারবেন কি বাইরে থেকে করতে পারবেন না, সেই জিনিসটাও ডিটারমাইন করে ওই ভ্যারিয়েবলের স্কোপ। তার মানে নাম্বার ভ্যারিয়েবলটা স্কোপ উইদিন দ্য সাম ফাংশন। এন্ড এটা যদি গ্লোবাল কনটেক্সটের আকারে চিন্তা করি, গ্লোবালের কনটেক্সটে চিন্তা করি, নাম্বার ইজ নট অ্যাক্সেসিবল। এই তো, তার মানে এই জিনিসটা আপনারা একটা মানে একটা খুবই ইন জেনারেল চিন্তা করতে পারেন, এটা ওয়ান সর্ট অফ এনক্যাপসুলেশন আপনাদের প্রোভাইড করে। তার মানে ক্যাপসুল, যেমন দেখেন না ওষুধগুলা ক্যাপসুলের মধ্যে পুরো বন্দি করে রাখে, এই স্কোপ দিয়া পুরো ডেটা গুলোকে আপনি ইনক্যাপসুলেট করলেন। সাম ফাংশন করতে মানে যোগ করার ফাংশনটা লিখতে আমাদের যতগুলো ভ্যারিয়েবল এবং ডেটার দরকার হয় সেগুলো আপনি একটা জায়গায় লিখে রাখছেন। এটাই হচ্ছে আপনার এটাই হচ্ছে স্কোপের একদম খুবই সহজ ডেফিনেশন। এনিওয়েজ, এখন আমরা যখন জাভাস্ক্রিপ্টে লেট, var এবং কনস্ট ইউজ করি, লেট, var এন্ড কনস্ট, এই তিনটা ইউজ করি, এই তিনটার সাথে আরো একটা জিনিস থাকে কি, ডিফল্ট কিছুই লেখা লাগে না। ধরেন জাভাস্ক্রিপ্টে তো এটা এটা ভ্যালিড লাইন, এটা ভ্যালিড লাইন না, এইজ ইকুয়াল 90, এটা কিন্তু ভ্যালিড লাইন। জি তো ধরেন আপনার একটা ফাংশন আছে, ফাংশনের নাম, তো এই এইজ ফাংশন, সাম ফাংশনের মধ্যে কি এইজটা অ্যাক্সেসিবল? জি আমি যদি এটা দেই নোট মেইন ডট জেএস অ্যাক্সেসিবল, আমি এরকম ভাবে আরেকটা ফাংশন লিখলাম, নেম, একটা ফাংশন লিখলাম মার্কস, মার্কস ইকুয়াল 900,
তো আমি এই মার্কসটাকে বাইরে পাশে প্রিন্ট করতে চাই, এটা কি অ্যাক্সেসিবল? না ভাই, সবাই বলেন তো একটু। এটা অ্যাক্সেসিবল হবে না ভাই। বলেন আবার। অ্যাক্সেস করা যাবে না কি বাইরে থেকে? কেন অ্যাক্সেস করা যাচ্ছে না? অ্যাক্সেস না করার কারণটা কি হতে পারে? এই মার্কসটা তো একটা লোকাল স্কোপে আর কি, গ্লোবাল স্কোপে এটা নাই। এটা একটা তার মানে ফাংশন আছে। তার মানে ও ধরে যে আসলে কি ও এইটা এখানে নাই, কোন একটা ভেরিয়েবল যদি না থাকে তাহলে কি এরর দেয়? এটা কিন্তু ইন্টারভিউ প্রশ্ন। কোন নট একটা ডিফাইন। ভ্যারিয়েবল যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার্ড না থাকে তাহলে কি এরর দেয়? রেফারেন্স এরর দিবে। এই 1 নাম্বার লাইনে আপনারা কি করছেন? ভ্যারিয়েবল ডিক্লেয়ার উইথ ভ্যালু অ্যাসাইন। 1 নাম্বার লাইনে আপনি ভ্যালু অ্যাসাইন করছেন, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, ভ্যারিয়েবল ডিক্লারেশন উইথ ভ্যালু অ্যাসাইন করছেন। ঠিক আছে, মার্কস নামে তো কোনো কিছু আপনার নাই, এই কারণে রেফারেন্স এরর দিছে। মার্কস নামে কোনো কিছু নাই, এই কারণে রেফারেন্স এরর দিছে। তো এই যে আপনার এই var নামে যে কিওয়ার্ডটা আছে, এই var দিয়ে যদি আপনারা কোনো একটা ভ্যারিয়েবল লেখেন, তখন এই var ভ্যারিয়েবলটা কি হয়? var ভ্যারিয়েবলটা গ্লোবাল স্কোপে চলে যাবে। কোনো ভ্যারিয়েবল লেখেন তাহলে var ভ্যারিয়েবলটা লোকাল স্কোপে চলে যায়, লোকাল স্কোপের আন্ডারে চলে যায়। দেখেন, আপনারা যদি var নামে এখানে মার্কস দিলেন, এখানে মার্কস দিবেন, দেন মার্কস ইজ নট ডিফাইন্ড, বাইরে থেকে পাবেন না, কিন্তু ভিতরে থেকে আপনারা মার্কস পাবেন, সাম ফাংশনের ভিতরে থেকে মার্কস পাবেন 900। এখন আরেকটা কেস আছে, আমি কোডটুকুকে করলাম, কমেন্ট আউট করে দিলাম। তো আরেকটা কেস আছে, সেটা হলো যে আপনার ব্লক স্কোপ। কমেন্ট করে দেওয়ার দরকার নেই, আমি এখান থেকেই দেখাবো। ব্লক স্কোপ কি? এই যে এটা ব্লক না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এতটুকু বানাইলে ব্লক না। এটা এরকম যদি থাকে, ইফ এর সাথে একটা ব্লক থাকতে পারে না, ইফ ট্রু এরকম থাকতে পারে, ইফ ট্রু। এখন আপনি Excuse me, লেট ভাইয়া, বুঝলাম না, সবার কি স্ক্রিন চেক হয়ে গেছে? আমার তো হয়ে গেছে। তো দেখা যাচ্ছে। না না, ওকে, ঠিক আছে ঠিক আছে, সরি সরি, ঠিক আছে। এই লেট যে ব্যাপারটা আছে, লেট ব্যাপারটাকে কি বলা জানেন? লেট ব্যাপারটাকে বলে ব্লক স্কোপ। লেট ব্যাপারটাকে ওরা বলতেছে ব্লক স্কোপ। তার মানে আপনার যদি এরকম কোনো কোড থাকে, ইফ ট্রু লেট ব্লক, এটারে বাইরে থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এটা রেফারেন্স এরর খাচ্ছেন আপনি, দেখতে পাচ্ছেন? এখানে কি খাচ্ছেন আপনি দেখেন, একটু এররটা খেয়াল করেন। ব্লক স্কোপের রেফারেন্স এরর খাচ্ছেন আপনি। আমি বলছিলাম না, ব্লক স্কোপ বুঝতে গেলে আগে আপনাদের ব্লক বুঝতে হবে। এই দেখেন, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি একটা ব্লক বানাইছেন, সেই ব্লকটা বাইরে গিয়ে আর আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না, আপনারা এরর দিতেছে। আমরা একটু খালি জিনিসটা নিয়েও দেখি। দেখেন, এটা তো একটা ব্লক, তাই না? এটা ফাঁকা ব্লক না? ইফ এলস ছাড়াও তো ব্লক থাকতে পারে, কি কোনো ভাই? সমস্যা জি, ইফ এলস ফাঁকা ছাড়াও block। থাকতে পারে, কোনো সমস্যা করবে না। ঠিক আছে, দেখেন, তো লেট হচ্ছে ব্লক স্কোপ, লেট আর কনস্ট হচ্ছে ব্লক স্কোপ, তাই না? আর var হচ্ছে ফাংশন স্কোপ। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এইগুলো নিয়ে অনেক ইন্টারভিউ প্রশ্ন আসে, তো আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের এগুলা কি হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে আমাদের আয়ত্তে এসে যাবে। আলাদাভাবেও দিতে পারে, আবার আপনাদের একটা ফাংশনের মধ্যেও এরকম ইনপুট দিতে পারে। এখানে একটা বিষয়, লেট লেট হচ্ছে ব্লক স্কোপ আর হচ্ছে var হচ্ছে ফাংশনাল স্কোপ। কেন মানে যে দুইটা জিনিস আলাদা, বুঝলাম না। লেট আর কনস্ট হচ্ছে কি যে আপনাদের একটু বলি, দাঁড়ান, ওনার প্রশ্নের উত্তর আমি দেই, এটা ভ্যালিড প্রশ্ন, গুড কোয়েশ্চেন। জাভাস্ক্রিপ্ট একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, আপনি এই সমান 90 দিতে পারেন, আপনার কি টাইপ ডিক্লেয়ার করতে হয় এখানে? না, পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজেই
ভ্যারিয়েবল ডিক্লারেশনের আগে যদি কিছু দিতে হন সেটারে কি বলে, ভ্যারিয়েবলের টাইপ ডিক্লেয়ার করে নিতে হয়, মানে টাইপ ডিক্লারেশন বলে। জাভাস্ক্রিপ্টে এই লেট ভার কনস্ট এগুলো কিন্তু টাইপ ডিক্লারেশন না, এগুলো কি ডিক্লারেশন, ভ্যারিয়েবলের এই লেট ভার কনস্ট দিয়ে কি কন্ট্রোল করে? স্কোপিং মেবি। Yes. স্কোপিং বিহেভিয়ার কন্ট্রোল করে, দ্যাটস ইট। লেট ভার কনস্টের কি এটা কি কোনো আর কোনো কাজ আছে? লেট ভার কনস্টের এই কাজ ছাড়া আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই। আসলে তো ভাইয়া। ধরেন ভ্যালু হ্যাঁ, চেঞ্জিং। হ্যাঁ, আপনার যদি সব আপনি যদি আপনি এখন বলতে পারেন যে ভাই আমাদের তো আসলে লেট ভার কনস্ট দরকার পড়ে না, দরকার পড়বে না, আপনি সবগুলো আপনি এইরকম দিবেন এইজ ইকুয়াল 90, তার মানে সবগুলোই কি হবে তখন? জায়গা জায়গা মতো যদি এভাবে লেখেন সবগুলা আপনার এক এক স্কোপে চলে যাওয়ার সম্ভাবনা আছে, অনেক ধরনের এরর হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ওরা যখন এক্সপ্লিসিট করে তুমি ভার লিখে দাও যাতে করে সবাই বুঝে এই ভার জিনিসটা হচ্ছে তোমার কি ফাংশন স্কোপের আন্ডারে এই জিনিসটা কাজ করবে, আর বাইরে কাজ করবে না, ভার ভ্যালু। তো এখন ফাংশনের মডার্ন ডেজ কোডিং ওরা বলে তুমি যখন ফাংশন লিখছো, ফাংশন একটা ব্লক, এটাও একটা ব্লক চিন্তা করো, তুমি এটারে লেট আকারেই তুমি ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করো। লেট ইউজ করা হচ্ছে যে এখন মডার্ন ডেজ কনভেনশন। লেট ছাড়া আপনার অন্য কিছু, এখানে আবার এসে আপনার ভার ইউজ করার কোনো দরকার নেই, এখানে এসে আপনি লেটই ইউজ করবেন। এই লেট ইউজ করা যে মানে হচ্ছে যে ফাংশন স্কোপের মধ্যেই সবগুলো জিনিস অ্যাভেলেবল থাকবে। লেট ইউজ করা মানে ব্লক স্কোপ, এই যে পুরো ব্লকের মধ্যে এই জিনিসগুলো অ্যাক্সেসিবল। এখন আপনি লেট লিখছেন, আবার লেটের মধ্যে আপনি এরকম করে ইফ লিখছেন, ইফ হচ্ছে ট্রু, ইফ ট্রু হইলে কি নাম্বারটা ভিতর থেকে অ্যাক্সেসিবল হবে কি হবে না বলেন? এটা তো অ্যাক্সেসিবল হবে ভাইয়া। অ্যাক্সেসিবল হবে না এরকম কি কারো মনে হচ্ছে? আচ্ছা, অ্যাক্সেসিবল হইলে কি কারণে হবে, এই কোন রুলের আন্ডারে হবে বলেন? উইদাউট এনি কন্ডিশন, এটা তো ট্রু ধরে রাখবে। না 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 না, আমি আমাদের যে বলতেছি কোনো ভেরিয়েবল, আমাদের তো ভেরিয়েবলটা প্যারেন্টকে অ্যাক্সেস করতে পারে। না ভাই, আপনার এই ভিজুয়াল গুলো মনে রাখবেন, বুঝছেন? মানে অত ডিফিকাল্ট কিছু মনে রাখার দরকার নেই, বাক্সের মধ্যে বাক্স, ওই বাক্সের মধ্যে ওটাই আর কি, তাই না? প্যারেন্ট বক্স। ইন্টারভিউ আপনি এত ক্রিটিক্যাল চিন্তা করার টাইমই পাবেন না। ইন্টারভিউ আপনাদের আগে থেকে মাইন্ড ম্যাপ ডিক্লেয়ার মানে তৈরি রেডি থাকা লাগবে। দাবাদাব জিজ্ঞেস করবে, আপনারা দাবাদাব বলে দিবেন, শেষ। সে লেট থাকুক, ভাত থাকুক আর কনস থাকুক, আমার ওইগুলো হিসাব করারই টাইম নেই, আমি ওইগুলো হিসাব করতেও যাবো না। আমি এখানে লেট থাকুক, ভাত থাকুক, কনস থাকুক, এটা প্যারেন্ট স্কোপ, নিজেরটা দিচ্ছে চাইল্ড স্কোপ, তার মানে চাইল্ড স্কোপের মধ্যে প্যারেন্ট স্কোপ সবগুলো অ্যাক্সেসিবল থাকবে। ওইখানে কোনো অ্যানোমালিস বা ওইখানে কোনো উল্টাপাল্টা কোনো নিয়মই কাজে লাগবে না। এখানে লেট থাকুক, ভাত থাকুক বা কনস থাকুক। আচ্ছা ভাইয়া, এখানে আবার একটা কোশ্চিন হচ্ছে কি যে এটা কি কনসেপ্টটা তো প্রায় মানে ক্লোজার মানে ক্লোজার টাইপেরই, ঠিক না ভাইয়া? কি যে মানে বা ইনার আউটার ফাংশন আর ইনার ফাংশনের মানে বিষয়টা কি যে আউটার ফাংশনের গুলা অ্যাক্সেস করা যাবে আর ইনার ফাংশনের গুলা অ্যাক্সেস বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। না ভাইয়া, ওইটা তো অনেক ডিফিকাল্ট জিনিস, ক্লোজারের আমরা এখনো কাছাকাছিও যাইনি। ক্লোজার Sorry অনেক ভাইয়া। difficult। এটা ফাংশন না ভাই, এটা ফাংশন না, কেন এটা তো ক্লোজার না। ইফ দিয়ে এটা 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 একটা ফাংশন, ফাংশনের মধ্যে ফাংশন না কিন্তু ভাই, এখানে ফাংশনের মধ্যে কন্ট্রোল ফ্লো আছে, ইফ এলস এর কন্ট্রোল ফ্লো আছে। এটা একটাই ফাংশন, শুধু সামের মধ্যে আর অন্য কোনো জিনিস নাই। জি ভাইয়া। আমরা আসবো, ওইটাও আসবো। তো আমরা কালকে যে জিনিসটা আমরা এখন অনেক লম্বা জিনিস একটু কানেক্ট করব ভাই, অনেক লম্বা একটা জিনিস কানেক্ট করবো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা বলছিলাম না যে এখানে একটা গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট থাকে, একটা কল স্ট্যাক তৈরি হয়, এটা কল স্ট্যাকের মধ্যে নিচের দিকে একদম ফার্স্টে কি হবে, গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট তৈরি হয়ে যাবে, তাই না? তারপরে যদি আরো অন্য কোনো ফাংশন কল হয় তার জন্য একটা এক্সিকিউশন কন্টেক্সট ক্রিয়েট হবে, আর ওই ফাংশন যদি আরো অন্য কোনো ফাংশনকে কল করে তার জন্য একটা এক্সিকিউশন কন্টেক্সট ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? প্রত্যেকটা এক্সিকিউশন কন্টেক্সটের আন্ডারে, প্রত্যেকটা এক্সিকিউশন কন্টেক্সটের আন্ডারে ওর একটা ল্যাঞ্জা লাগানো থাকে। ওই ল্যাঞ্জায় কোন ইনফরমেশন থাকে জানেন? ওই ল্যাঞ্জায় ইনফরমেশন থাকে এই এক্সিকিউশন কন্টেক্সটের প্যারেন্টকে। এতক্ষণ আমি ইনফর্মাল কথাবার্তা বলতেছিলাম কি বলতেছিলাম, এই মেইন ফাংশনের মালিককে, গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট, তাই না? এটা যখন আপনার কোডটা যখন রান হবে, মনে আছে টু ফেজ এক্সিকিউশন, প্রথমে আপনার মেমরি ক্রিয়েশন তারপরে কোড এক্সিকিউশন, মনে আছে আপনাদের? জি ভাই। ওই যে একটা গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট ক্রিয়েট হইলো, এই গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সটের তার গ্লোবাল এক্সিকিউশন কন্টেক্সট থেকে যদি আপনার এরকম একটা সাম ফাংশন কল হয়, এই সাম ফাংশনের প্যারেন্ট কে, তাহলে সেই ইনফরমেশনটা কোথায় থাকবে?
এই যে এখানে থাকবে গ্লোবাল প্যারেন্ট ইনফরমেশন, এটা ধরলাম আমরা এখন আপাতত বলি প্যারেন্ট ইনফরমেশন। এই সাম ফাংশনের মধ্যে থেকে যদি আপনারা আরেকটা ফাংশন কল করতেন প্রিন্ট, এই উপরের ফাংশনটাকে যদি আমরা প্রিন্ট হিসাবে চিন্তা করি, প্রিন্টের প্যারেন্ট কে তাহলে? প্রিন্টের কি বল? সাম, প্রিন্টের প্যারেন্ট সাম, সামের প্যারেন্ট কে গ্লোবাল, গ্লোবালের প্যারেন্ট কে নাল। নাই। আমি বুঝতে পারছি, এই যে এইভাবে। তো আমরা দেখি, আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। ধরেন আমরা এই সাম ফাংশন তো লিখছি, সাম ফাংশনের মধ্যে থেকে আমরা একটা ফাংশন কল করব প্রিন্ট। গরম কেমন আপনাদের এলাকায়, সবার এলাকায়? অনেক গরম ভাইয়া। গরমে তো আমার জ্বর এসে গেছে পুরা। ভাই গরমের মধ্যে তো মনে হয় যে ভাই অফিসেই থেকে যায়, আজকে একবার বাজে অবস্থা। বাসায় তো আসতে মন চায় না। গরম আমাদের ঠান্ডায় এই সাইডে বাজে তো অবস্থা ভাইয়া খুবই। গ্রামেও তো মনে হচ্ছে টিকা যাচ্ছে না এত ইয়া, আর লোডশেডিং তো আছেই। আরে ভাই লোডশেডিং তো পরিমাণে। জি ভাই, গ্রামে তো একে তো লোডশেডিং, ঢাকায় তো লোডশেডিং তেমন হয় না, তাও যে পরিমাণে গরম, কঠিন গরম, কঠিন গরম, রাস্তায় চলাফেরা করাই কষ্ট হয়ে যাচ্ছে। সহ্য করার মতো নয় গরম। ক্লাসে জয়েন করার পর 3বার মানে লোডশেডিং হয়েছে। চিন্তা করেন, আমি এখানে একটা ভুল করি প্রত্যেকদিন। আজকে কি ভুলটা করছি ভাই? চালু করছি। কি হলো? না ঠিকই আছে, ভুল করি নাই কোনো। ওকে, আমার কোডটার মধ্যে যাব, আমি এই কোডটার মধ্যে কল করতে হবে না, সাম ফাংশন কল করতে হবে। তো আমার একটু গাইড করেন আপনারা, আমাদের লাস্ট দিনের যে নলেজটা আছে ওই নলেজ মতে যদি আমরা একটু ডিসকাস করি, এই প্রিন্ট ফাংশন এবং সাম ফাংশন মেমোরি ক্রিয়েশন ফেজে কি হবে, এগুলো এক্সিকিউট হবে কি? না, প্রথমে না, মেমোরি reference এর না। প্রিন্টের জন্য সামের এগুলোর মধ্যে রেফারেন্স থাকবে, তাই না? এগুলোর মধ্যে রেফারেন্স থাকবে। জি। যখন এক্সিকিউশন ফেজে চলে আসবে তখন 13 নাম্বার লাইন এক্সিকিউট করবে। 13 নাম্বার লাইনে আমরা একটা ডিবাগ পয়েন্ট ধরি, দেখি ও কি কি করে। আমরা আজকে এখান থেকেই প্র্যাকটিক্যাল আমাদের শুরু হবে। ও কি কি করবে এটা আমাদের বুঝতে হবে। প্রিন্ট ফাংশনটা কল করছেন? হ্যাঁ, প্রিন্ট ফাংশন কল, সাম হ্যাঁ, ফাংশন কল করছেন। করলে প্রিন্ট কল হবে, কারণ ওইখান থেকেই। আচ্ছা, প্রিন্ট ফাংশন Okay. কল করি নাই, আচ্ছা, এইখান থেকেই করতে হবে। হ্যাঁ, এই যে প্রিন্ট ফাংশন ভাই, কল করি। হ্যাঁ, একই পেজে ভিএস কোড এডিটর আর হচ্ছে দুই সাইডে দুইটা রাখলে তো মানে সুবিধা হইতো আরো। কেমনে রাখবে একটু গাইড করেন তো, কি করতে বলতেছেন? মানে স্ক্রিনের মানে একই স্ক্রিনে তো দুইটা ওপেন করা যায়, দেখা গেলো ব্রাউজার ওপেন করা যায়, আর আরেক সাইডে দেখা গেলো যে আচ্ছা, নিউ দাঁড়ান। নিউ উইন্ডো করে নিউ উইন্ডো করতে হয়। আচ্ছা, এটার বুদ্ধি আছে, আমি সমস্যা নেই, এটা এখন যাবে না আর। আচ্ছা, মিনিমাইজ। এক সাইডে এগুলো তো চলে যায়, দুই যে কোনো ভিএস কোড এডিটর তো না, আমরা এই দুটো পাশাপাশি রাখি, সমস্যা নেই, এখন সমস্যার কথা না। দেখেন এখন ঠিক আছে। জি ভাই এইভাবেই বলতেছে আর কি, এর সাথে দুটো দেখা যায়। হুম, আচ্ছা, তো এই যে ডান পাশের কি কি আছে এগুলো আমরা দেখি, ডান পাশের এগুলো কি কি আছে দেখি এখন। হ্যাঁ, উপরেরটার উপরে উঠাই পেলাম ওই যে ইয়েটা। আর এখানে কিছু নাই ভাই, দাঁড়ান একটু। এখন বলেন কোনটাকে, এটার কথা বলতেছেন? হ্যাঁ, এটাকে উপরে উঠাতে পারি, এটাকে উপরে উঠাতে পারি, আমাদের আসলে দরকার হবে এইখানে। আচ্ছা, এইখানে দেখেন, আমরা এই বাম পাশের জিনিসগুলো আমাদের একটু আজকে খেয়াল করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন একটা কল স্ট্যাক নামে একটা জায়গা আছে, আর অ্যানোনিমাস নামে কল স্ট্যাকের মধ্যে, দেখেন কল স্ট্যাকের মধ্যে অ্যানোনিমাস নামে একটা ব্যাপার স্যাপার আছে। এই অ্যানোনিমাস ব্যাপার স্যাপারটাই আমরা ধরে নিতেছি গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট।
এই অ্যানোনিমাস ব্যাপারটা হচ্ছে গ্লোবাল একটা ফাংশন, যেই ফাংশনে কি আছে, যে ফাংশনকে আমরা বলতেছি গ্লোবাল স্কোপ। দেখেন এই কোডটা যখন মেমোরি ক্রিয়েশন ফেজ পার করে এক্সিকিউশনে আসার আগেই, এই লাইনটা এক্সিকিউশনের আগেই আমার স্কোপের আন্ডারে কি চলে আসছে, গ্লোবাল। এই গ্লোবালের কি কোনো আরো স্কোপ, মানে গ্লোবালের কি কোনো স্কোপ আছে, গ্লোবালের প্যারেন্ট স্কোপ আছে? না ভাই। গ্লোবালের না। কোনো প্যারেন্ট স্কোপ নাই। আমি যখন গ্লোবালের প্যারেন্ট স্কোপ নাই বলতেছি, এই সাম ফাংশনে আমি একটা ডিবাগার ধরি, তার মানে নেক্সট ডিবাগ পয়েন্টটা কোথায় আসবে, সাম ফাংশনের কলটা হয়ে ভিতরে চলে আসবে। তখন একটু খেয়াল করবেন কি হয়, তখন স্কোপের আন্ডারে কি কি চলে আসছে, লোকাল স্কোপ। তখন স্কোপে এখন এই যে মেইন, এখন কল স্ট্যাকটা দেখেন, কল স্ট্যাকে কি চলে আসছে, সাম ফাংশন চলে আসছে, তাই না? এই নিচেরটা কি দেখেন, আমি নিচেরটা ক্লিক করলাম, এটা হচ্ছে এটারে গ্লোবাল বলি, এটারে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট চিন্তা করেন আপনি। এই অ্যানোনিমাসটারে, এই অ্যানোনিমাসে একটা স্কোপই আছে, এর কোনো প্যারেন্ট স্কোপ ইনফরমেশন আছে নাই, একটা স্কোপ, এর প্যারেন্ট কোনো স্কোপ নাই, একটা স্কোপ হচ্ছে লোকাল স্কোপ, সেটাই হচ্ছে গ্লোবাল। এর এর অ্যাসপেক্টে একটাই স্কোপ আছে, গ্লোবাল স্কোপ, সেটা ওর জন্য লোকাল। এখন আমি যখন সাম ফাংশনটার ভিতরে যাব, সাম ফাংশনটার ভিতরে যখন যাব, কল স্ট্যাকে এই দেখেন, আমি বলছিলাম না কল স্ট্যাক বলতে একটা বিষয় থাকবে। এই কল স্ট্যাকের মধ্যে প্রথমে আপনাদের ডিফল্ট কি চলে আসছে, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। তার উপরে কি চলে আসছে, ফাংশনের জন্য, সাম ফাংশনের জন্য এক্সিকিউশন কনটেক্সট চলে আসছে। সাম ফাংশনের এক্সিকিউশন কনটেক্সটে দুইটা কনটেক্সট থাকবে, ওর একটা নিজস্ব কি থাকবে, লোকাল, আর ওর প্যারেন্ট আকারে কি থাকবে, প্যারেন্টের গ্লোবাল বা উইন্ডো, তাই না? ওর যে প্যারেন্ট, তার ইনফরমেশনটা, তার এক্সিকিউশন কনটেক্সটের রেফারেন্স ওর কাছে থাকে। এই দেখেন, আমি যখন সাম ফাংশনে ক্লিক করব, এই যে সাম ফাংশনের কলেজটাকে সামে ক্লিক করব, তখন এর জন্য স্কোপ কয়টা আছে, লোকাল এবং গ্লোবাল। লোকালটা হচ্ছে কি, লোকালটা হচ্ছে ওই সাম ফাংশনের লোকাল, আর গ্লোবালটা হচ্ছে তার প্যারেন্টের ইনফরমেশন, কারেন্টের রেফারেন্সটা রয়ে গেছে। প্যারেন্টের ইনফরমেশন হয়ে যখন কোনো কনটেক্সট ক্রিয়েট হয়, তখন ওই কনটেক্সট ক্রিয়েট হওয়ার টাইমে তার মেমোরি, তার ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট হয়, সাথে সাথে তার প্যারেন্ট কোনটা, সেই প্যারেন্টের ইনফরমেশন সেভ হবে, এবং ওই লোকাল স্কোপের যে দিসের ভ্যালু, সেটাও ফিক্স হয়ে যায়। লোকাল স্কোপ মানে সাম ফাংশনের দিসের ভ্যালু কি হবে, এই সাম ফাংশনের মধ্যে থেকে যদি আপনি দিসকে প্রিন্ট করবেন, সে কোন দিসকে রেফার করবে সেটা ঠিক হয়ে যাবে। সাথে সাথে আরো একটা জিনিস ঠিক হয়, সেটা হলো এই লোকাল স্কোপকে মানে তার নিজের যত প্রকারের বাইন্ডিং আছে সবগুলো বাইন্ডিং হয়ে যায়। তার মানে এখানে যদি আপনার আরো কোনো ভ্যালু থাকতো, নাম্বার এবং নাম্বারস, সেগুলোর জন্য বাইন্ডিং হয়ে যায় ওই লোকাল স্কোপের আন্ডারে। গ্লোবাল স্কোপের আন্ডারে দেখেন কিন্তু নাম্বার আর নাম্বারস নাই। এখন কিসের আন্ডারে নাম্বার আর নাম্বারস চলে আসছে, লোকাল স্কোপের আন্ডারে। দেখেন তো এখানে মানে আমি আমি জানি না বুঝাইতে পারছি কিনা, যখন কোনো ফাংশনের এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হবে, তখন তিনটা কাজ হবে। একটা হচ্ছে ওই যে ফাংশনের এক্সিকিউশন কনটেক্সটের আন্ডারে যতগুলো ভ্যারিয়েবল আছে, তাদের জন্য মেমোরি ক্রিয়েশন হবে, তাদেরকে আপনার ওই স্কোপের আন্ডারে নিয়ে নিবে। তারপরে ওই সাম ফাংশনের দিসের ভ্যালু কি হবে সেটা ঠিক করবে। সাম ফাংশনের দিসের ভ্যালু কি, এই সামের মালিককে উইন্ডো, দিসের ভ্যালু উইন্ডো হয়ে গেছে। এবং ওই লোকাল স্কোপের প্যারেন্টের ভ্যালু, এখানে প্যারেন্টের ভ্যালু কি, গ্লোবাল, ওই গ্লোবালটাও ঠিক হয়ে গেছে। এই যে অ্যানোনিমাসের কোনো প্যারেন্ট ইনফরমেশন নাই, অ্যানোনিমাসের কোনো আপনার প্যারেন্ট ইনফরমেশন বলতে লোকাল ইনফরমেশন নাই, ওই নিজের লোকাল, ওই নিজের গ্লোবাল, মানে ওর স্কোপ একটাই, গ্লোবাল স্কোপ, ডিফল্ট স্কোপ। কিন্তু আমরা যখন সাম ফাংশনে আসছি তখন স্কোপ কয়টা, দুইটা, লোকাল এবং গ্লোবাল, তাই না? তো আমরা চলেন এবার আমরা প্রিন্ট ফাংশনে যখন এক্সিকিউশন পয়েন্টারটা যাবে, তখন আমরা দেখি কি অবস্থা হয়। তখন কলেজটাকে কয়টা আছে দেখেন তো, কলেজটাকে উপরে আরেকটা কি চলে আসছে, সরি, কলেজটাকে এখানে আরেকটা কি আছে, প্রিন্ট ফাংশন। এই প্রিন্টের ফাংশন যখন এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হবে, তখন আসলে আমাদের এখানে যদি আমরা ক্লিক করি, আমরা স্কোপ কয়টা দেখতে পাচ্ছি, দুইটা দেখতে পাচ্ছি, লোকাল এবং গ্লোবাল। লোকালে দিসের ভ্যালু কি হবে, দিসের ভ্যালু উইন্ডো রেফার। এই প্রিন্ট ফাংশনের আসলে মালিককে, এই প্রিন্ট ফাংশন তো গ্লোবাল থেকেই আপনার শুট হয়েছে, তাই না? অনেকে এখান থেকে কিন্তু ক্লোজারের মতো চিন্তা করতেছেন, জিনিসটা কিন্তু আমি সাম থেকে প্রিন্টকে কল করছি, কিন্তু সাম ফাংশনের মধ্যে কিন্তু আমি কোনো ফাংশন লিখি নাই। ওইভাবে চিন্তা করলে কিন্তু হবে না। প্রিন্ট ফাংশনটা মানে এই সাম ফাংশনটা প্রিন্টকে জাস্ট কল করছে, দ্যাটস ইট। সেটা রিফ্লেকশন কোথায় দেখতে পারবো, এখন কল স্ট্যাকে, অ্যানোনিমাস, সাম এবং প্রিন্টেরও দুইটা স্কোপ থাকবে, একটা হচ্ছে লোকাল এবং একটা গ্লোবাল। দেখেন লোকালের মধ্যে দিসের ভ্যালু কি, উইন্ডো,
এবং গ্লোবাল, এখানে তার গ্লোবাল ভ্যালু চলে আসছে। এই গ্লোবালটা কি প্যারেন্ট না? এই যে সেকেন্ড যে গ্লোবাল ভ্যালুটা, এই প্রিন্টের প্যারেন্ট স্কোপ কি বলেন তো? তো হলো ভাই সাম। এই যে ভাই এখানে কিন্তু ঝামেলা না না করতেছে। না না না, সরি ভাই, এটার প্যারেন্ট স্কোপ না, প্যারেন্ট স্কোপ গ্লোবাল স্কোপ, বাট ওটা কল হয়েছে সামে, কল হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এক্সিকিউশন ফেরত যাবে কার কাছে? সামের কাছে, সামের তাই কাছে। না? হ্যাঁ। ইয়েস। এখন আমরা প্রথম দিন বলছিলাম যে এক্সিকিউশন কনটেক্সটে একটা লিফো মেনটেন করে, মনে আছে? স্ট্যাক হ্যাঁ, মেনটেন করে, লিফো টাইপের স্ট্রাকচার মেনটেন করে। ফার্স্ট প্রথমে ইন কোনটা লাস্ট এক্সিকিউশন, কার এক্সিকিউশন শেষ হবে? প্রিন্টের। প্রিন্টের। তার মানে লাস্টে যে ঢুকছিল, লাস্ট ইন ফার্স্ট আউট, প্রিন্টের এক্সিকিউশন শেষ হবে, তারপরে সামার এক্সিকিউশন শেষ হবে, তারপর গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট ডিফল্ট, ওই ডিফল্ট আকারেই থাকবে। এনিওয়েজ, তো আপনারা একটু আমার সাথে আবার জিনিসটা আসেন। জানি জিনিসটা একটু কনফিউজিং লাগতে পারে, বাট এক দুইবার একটু ইয়া করলে, রিপিট করলে সমস্যা হবে না কোনো। তো এইখানে দেখি অ্যানোনিমাস নামে যে কলেজটাকে প্রথমে কে ঢুকবে? গ্লোবাল এক্সিকিউশন করে। এই অ্যানোনিমাস নামে কল স্ট্যাক, আমরা যে কল স্ট্যাকে এটা মানে আসেই অ্যানোনিমাস নামে। তো আমরা 1 নাম্বার লাইনে এখনো এক্সিকিউশন হয়ই নাই। কল স্ট্যাকের আমাদের এলিমেন্ট কয়টা আছে? একটা, তাই না? অ্যানোনিমাস। যখন আমাদের এক্সিকিউশন সামে চলে আসবে তখন আমাদের কল স্ট্যাকে মানে কয়টা ভ্যালু চলে আসবে? যদি আমি যে নেক্সট বাটনে ক্লিক করি, এখানে রান বাটনে দুইটা সাম চলে আসছে। যখন আমি প্রিন্টকে এক্সিকিউট হইতে দিব তখন আমার কয়টা এক্সিকিউশন কনটেক্সটে কয়টা আইটেম আছে? 3টা। আমার সবার আগে যাবে প্রিন্ট, তারপরে সাম, তারপরে অ্যানোনিমাস চলে যাবে। এবং সাম এবং প্রিন্টের জন্য 2টা স্কোপ পাইছি, অ্যানোনিমাসের জন্য একটা স্কোপ পাইছি। অ্যানোনিমাসের জন্য শুধু গ্লোবাল একটা এক্সিকিউশন কনটেক্সট আছে, আর প্রিন্ট এবং সামের জন্য 2টা আছে। ওদের নিজেদের জন্য কি আছে? লোকাল। আর ওদের যে প্যারেন্ট, ওদের যে বাপ মা আছে, ওইখানে আমরা গ্লোবাল পাইছি অ্যাজ এ রেফারেন্স। সেটাই আমি আপনাদের বলতেছিলাম যে প্রত্যেকটা এক্সিকিউশন কনটেক্সটের সাথে সাথে ল্যামজা লাগানো থাকে। ওরা মানে ওদের প্যারেন্টকে এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা থেকে কিন্তু কিসের জন্ম হবে? এই আইডিয়ার থেকে জন্ম হবে ক্লোজারের। তো আমরা প্রিন্ট ফাংশনটাকে এইভাবে কল না করেন, নাও লেটস মেক অ্যানাদার ফাংশন ইনসাইড দ্যাট। তো ধরেন আমরা এখানে আরেকটা ফাংশন লিখছি, ফাংশন ডিভ নামে একটা ফাংশন লিখছি, যার মধ্যে আমরা লগ করব, লগ নাম্বারের উপরে একটা ভ্যালু দিব। তো রুল নাম্বার 1 কি বলেন তো? বাক্সের মধ্যে বাক্স, এটা তো মনে আছে না? এই বাক্সের মধ্যে বাক্স হইলে নাম্বার কি এর মধ্যে অ্যাক্সেসিবল হবে না? হবে তো। হ্যাঁ, তার মানে ডিভকে আমরা এখান থেকে কল দিই, ডিভকে আমরা ওই সাম ফাংশনের মধ্যেই কল দিলাম। জাভাস্ক্রিপ্টে আপনি একটা ফাংশনের মধ্যে অন্য আরেকটা ফাংশনও লিখতে পারেন। কেন লিখতে পারেন? বলছিলাম না আগে কেন লিখতে পারেন? কারণ জাভাস্ক্রিপ্টে অন্য যে ভ্যারিয়েবলকে যেমন ট্রিট করে, ফাংশনকেও তেমনি ট্রিট করতে পারবে, এবং ওই ফাংশনটাকে আপনি কলও করতে পারলেন। চলেন আমরা যখন আরেকটা ফাংশনে থাকবে তখন এর প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ কেমনে মেনটেন হয় এটা একটু ডিসকভার করি। তো আমরা 1 নাম্বার লাইনে চলে আসি। 1 নাম্বার লাইনে যখন চলে আসবো তখন কি আছে? 1 নাম্বার লাইনে এক্সিকিউশন কনটেক্সটে কি থাকবে বলেন তো? অ্যানোনিমাসের কোনো বাপ মা নাই, ও নিজেই নিজের একটা কনটেক্সটে ধরে আছে। তার মানে এই প্রিন্ট কি কোনো না কোনো ভাবে কি এখন আর এক্সিকিউশন কল স্ট্যাকে আসবে? প্রিন্ট ফাংশন, এই প্রিন্ট ফাংশনটা আসবে কি? না, আসবে না। কারণ কল হয়নি। কল না হলে কি এক্সিকিউশন কনটেক্সটে আসবে? কোনোদিনও আসবে না। ওর জন্য কিছু হবে না, বাট ওর জন্য একটা রেফারেন্স মেমোরি অ্যালোকেশন। হয়ে আছে, ওর জন্য একটা রেফারেন্স ক্রিয়েট হয়ে আছে, কিন্তু ও এক্সিকিউট হবে না। এনিওয়েজ, তো আমরা এখন সাম ফাংশনের মধ্যে আসি। সাম ফাংশনে আসলে আমার কয়টা এক্সিকিউশন চলে আসবে? কয়টা কল স্ট্যাকে কয়টা আইটেম থাকবে? 2টা। সামের প্যারেন্ট কি? সামের প্যারেন্ট নিচেরটা হচ্ছে প্যারেন্ট, তাই না? সামের প্যারেন্ট হচ্ছে গ্লোবাল, আর ওর একটা লোকাল স্কোপ আছে। লোকালের মধ্যে দিসের ভ্যালু কি হবে? লোকালের মধ্যে দিসের ভ্যালু উইন্ডো অবজেক্ট হবে না? ওই তো উইন্ডোতে আমরা দেখলাম। এখন ও লোকাল মানে কি? এই লোকাল যে বারবার বলতেছি, লোকাল মানে কি? লোকাল মানে ওর জন্য ওই যে 2 ফেজ এক্সিকিউশন হবে না? 2 ফেজের প্রথমে ওর জন্য মেমোরি ব্লক ক্রিয়েট হবে না? মেমোরি ব্লক ক্রিয়েট হলে নাম্বার এবং নাম্বারসের জন্য মেমোরি অ্যাসাইন হবে না? জায়গা বরাদ্দ হবে না? ওইগুলো কোথায় হবে? লোকাল এক্সিকিউশন কনটেক্সট হবে। নাম্বারের মধ্যে 90 চলে আসছে, নাম্বারসে কোনো ভ্যালু নাই, ভ্যালুটা আনঅ্যাভেলেবল আছে এখানে, ওইটা ক্রিয়েট হয়ে গেছে এবং দিসের ভ্যালু ফিক্স হয়েছে, তাই না? এখন আমাদের সমস্যাটা হলো
যখন ডিপ ফাংশনটা ক্রিয়েট হবে তখন এর চরিত্রটা কেমন সেটাকে একটু আমরা জানি না এখনো, সেটা আমাদের জানতে হবে। আমরা একটু ক্লিক করি, দেখেন এখানে এই স্কোপের মধ্যে কয়টা জিনিস চলে আসছে এখন। যখন আমি ডিপ ফাংশনকে কল করছি, সাম ফাংশনের মধ্য থেকে ডিপকে কল করছি, তখন কয়টা স্কোপ কয়টা আছে দেখেন। এখানে তিনটা চলে আসছে, তিনটা। লোকাল, একটা ক্লোজার আবার চলে আসছে মাঝখান দিয়ে, আর একটা গ্লোবাল স্কোপ। তো তাহলে আপনারা 3 ধরনের স্কোপ আজকে দেখলেন, গ্লোবাল স্কোপ, আরেকটারে কি বলে ক্লোজার, আরেকটা হচ্ছে লোকাল, তাই না? জি জি। ক্লোজারকে তাহলে স্কোপ ধরা হয়। না না, একটু বলি, একটু দাঁড়ান, একটু বলি। আচ্ছা। ক্লোজার একটু ডিফারেন্ট, অনেকগুলো টার্মিনোলজিস আছে, বাট আমরা আজকে ঢুকতেছি আর কি ওইদিকে। বাক্সের মধ্যে বাক্স থিওরি তো মনে আছে, আপনারা তো এটা মানেন তাই না? তো ডিভ আসলে বাইরের জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে তাই না? কার জিনিসকে অ্যাক্সেস করতে পারবে? সামের। সামের ভিতরে যতগুলো জিনিস আছে ওইগুলোকে অ্যাক্সেস করতে পারবে। আবার গ্লোবালের যে এটা তো অ্যাক্সেস করতে পারবে, হ্যাঁ, গ্লোবালের অ্যাক্সেস করতে পারবে। সাম যারা অ্যাক্সেস করতে পারবে, ডিভও তারা অ্যাক্সেস করতে পারবে। চাইল্ড না, নাতিপুতি দাদার জিনিসপাতি ইনহেরিট করতে পারবে, সেম জিনিস, এটা এখানেও সত্য। দুইটা জিনিস আপনারা এইখান থেকে আপনারা ডিভ এখন এক্সিকিউট হয়ে গেল, এক্সিকিউট হওয়া শেষ হইলে এই পয়েন্টে কল স্ট্যাকের কি চেহারা দেখেন তো। কল স্ট্যাকের প্যাটার্ন আগে যেমন ছিল, এখানে কি সামের পরে কি, সামের পরে প্রিন্ট ছিল, এখন সামের পরে ডিভ আসছে, কিন্তু আপনার কল স্ট্যাকের প্যাটার্ন কি চেঞ্জ হয়েছে? প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয় নাই, দেখছেন এখানে অ্যানোনিমাস ফার্স্টে, তারপরে সাম, তারপরে ডিভ। কল স্ট্যাকের প্যাটার্ন কিন্তু সেম আছে, শুধু একটা জায়গায় চেঞ্জ হয়েছে কি, ফাংশনের মধ্যে যদি ফাংশন আপনার থাকে সেটাকে যদি আপনি কল করেন তাহলে নতুন আরেকটা স্কোপ ক্রিয়েট হয়, সেই স্কোপটারে আমরা কি বলতেছি? ক্লোজার। এবং ক্লোজারের মধ্যে ক্লোজারের মজাটা হইলো ক্লোজার তার বাইরের লেয়ারের সবগুলা জিনিসকে, তার প্যারেন্ট লেয়ারের সব জিনিস অ্যাক্সেস করতে পারে। ক্লোজার তার প্যারেন্টের লেক্সিক্যাল এনভায়রনমেন্টের সব জিনিস অ্যাক্সেস করতে পারে। ক্লোজার নিয়ে আমরা দেখবো আস্তে আস্তে, আমরা রেকর্ডেড ভিডিও একটা দিব ক্লোজার নিয়ে, তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। বাট ক্লোজার আমরা দেখলাম আর কি, ক্লোজার জিনিসটা এরকম কাজ করে। আমাদের আরো সামনে যেতে হবে, আগে আমরা এখানে একটু একটা এক্সপেরিমেন্ট চালাই। দেখেন দিস, এইখানে দিসের ভ্যালু কি হবে একটু বলেন তো, কেউ আইডিয়া করেন তো? ভাই এখানে দিসের ভ্যালু তো এই এই স্কোপের যে আছে লোকাল স্কোপ, এইটা তো রেফারেন্স দিবে। ফাংশনের ভিতরে যে ইনফরমেশন থাকবে বা ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা থাকবে সেইগুলোরই তো সেটাকেই তো রেফারেন্স হিসেবে দিবে। ইনসাইড একটা লোকাল আপনার হলো গ্লোবাল উইন্ডো থাকবে, যে কোনো ফাংশন যে জায়গা থেকেই ডিক্লেয়ার করি তার ইনসাইডে একটা লোকাল গ্লোবাল উইন্ডো আর কি হবে। এই যে দেখেন, না না, ওইটা হিসাব না, ওইটা হিসাব হইলো কি, দিসের হিসাব হইলো ওটা একটু ডিফারেন্ট। ধরেন আপনি এখানে একটা দিস আছে, দিস নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন আপনি, লেট দিস সমান দিস, ব্যাপারটা এখানে ইন্টারনালি এরকম হয়। এইখানে দিসের কি মানে, দিসের ভ্যালু কি? দিসের ভ্যালু ফাংশনের ইনার ফাংশন যেগুলো আছে, ফাংশনের মধ্যে যে আমার কথাটা গ্লোবাল ভাই, গ্লোবাল কথাটা বুঝেন। ধরেন এখানে দিস নামে একটা ভ্যারিয়েবল আছে যেখানে আপনি গ্লোবাল রাখছেন, গ্লোবাল দিস রাখছেন। এই গ্লোবাল এই দিসের ভ্যালুটা এখানে কি আসবে তাহলে? এটারে যদি আপনি 90 পান তাহলে এটারে এখানে কি পাবেন? এখানে 90 পাবো আমি। এখানে যেই দিস যখন লক মানে করবো তখন এটারে যদি এখানে 90 পান এখানে গ্লোবাল দিসই পাবেন তাই না? গ্লোবাল দিসটাকে তো আপনি দিসের মধ্যে রাখছেন। হ্যাঁ, ওটাই বলতেছি, ইন্টারনালি এখানে দিসের যে ভ্যালু ইনার ফাংশনে, এটা এখন পর্যন্ত কিন্তু আমরা ক্লোজার বলতেছি না, আমরা কি বলতেছি? এটার ইনার ফাংশন বলতেছি। আউটার ফাংশনে দিসের যে ভ্যালু ওই জিনিসটাই প্রপাগেট হয় ইনার ফাংশনে, ওই জিনিসটাই মানে বা ইনহেরিট হয়ে ভিতরে চলে আসে ইনার ফাংশনে। সেটা হচ্ছে ফাংশন ডিক্লারেশনের ক্ষেত্রে প্রযোজ্য। ফাংশন এজ এক্সপ্রেশনে কিভাবে কাজ করে, আরো ফাংশনে কিভাবে কাজ করে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ভাই আমরা- তাহলে এখানে ডিবের ভিতরে যে দিসটা আছে, এই দিসের যে উইন্ডোটা আমাদেরকে দিবে, ওটার মধ্যে কি নাম্বার থাকবে? নাম্বার কি থাকে ওর মধ্যে?
নাম্বার কি আসলে দিস স্কোপে পড়ে কোথাও? যেহেতু মানে আপনি বললেন যে দিসের দিস যেহেতু গ্লোবাল, আমি বলতেছি যে আমরা যে স্কোপ নিয়ে কথা বললাম থিওরিটিক্যালি চিন্তা করেন। স্কোপ নিয়ে যখন আমরা কথা বলছি, লেট হচ্ছে যে লেট এই ব্লকের আন্ডারেই থাকবে। লেট আর কখনোই অন্য কোনো ব্লকে যাবে না। হ্যাঁ, আপনি যেটা কথা বলতেছেন, সাম যেহেতু আপনার উইন্ডো অবজেক্টের আন্ডারে এরকম একটা ছোট একটা জায়গা নিয়ে আছে, উপরেরটা যদি আমার গ্লোবাল দিস হয়, নিচেরটা হচ্ছে সাম ফাংশনের মধ্যে যেহেতু নাম্বার আছে, এই নাম্বারটা গ্লোবাল জিনিসপাতি অ্যাক্সেস করতে পারবে না, বাট ওর মধ্যে আছে, অ্যাক্সেস করতে পারবে না। কনফিউজ হয়েন না, এই সামটা আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। গ্লোবাল দিসটিস ভুলে যান, শুধু এই সামের বাইরে ছাড়া কেউ আর ওকে অ্যাক্সেস করতে পারবে না। মানে বাইরে থেকে কেউ আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন, এখানে অ্যাক্সেস করতে পারবেন না, মানে আপনি গ্লোবাল কনটেক্সট থেকে ওকে অ্যাক্সেস পাবেন না, গ্লোবাল ডট নাম্বার লিখলেও পাবেন না। আমি বুঝতে পারছি? আমি গ্লোবাল থেকে অ্যাক্সেস করতেছি না, আমি অ্যাক্সেস করতেছি ডিবের মধ্যে থেকে। এই ডিবের যে দিস মানে গ্লোবাল, যেটা আমাদের ফার্স্ট ক্রিয়েট হয়, এক্সিকিউশন যে কনসেপ্টটা ক্রিয়েট হয়, এটাই তো একটা শ্যাডো কপি হিসেবে দেয় আমাদেরকে। যার না, মধ্যে শ্যাডো কপি না, ওইটাই, মানে শ্যাডো কপি না। এই দিস হচ্ছে আমাদের ওই গ্লোবাল দিসি, এক্সট্রা কিছু না। এটা অন্য কোনো কপি বানাবে না, ওই দিসকেই রেফার করবে। গ্লোবালে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং এর ওটাও মধ্যে এখানে পাবেন। যদি এখানে থাকতো a is equal 90, হ্যাঁ এটা ভালো কোশ্চেন, a is equal 90, আপনি this dot h পাইতেন, এখানে পাওয়ার কথা। হ্যাঁ এক্স্যাক্টলি পাবে তো, জি কেন জি না পাবে? জি ওটা তো পাবে। দেখেন হ্যাঁ আপনি এক্স্যাক্ট, আপনি এই যে লক করে দেখেন, আপনি ইয়েতে লক করে দেখেন, এই যে ক্লোজার ওপেন করলে পাবেন। আচ্ছা, আমাদের আরো কিছু জিনিস দেখতে হবে। সরি ভাই, আমাদের একটু সামনে আগাইতে হবে, একটু আমাদের টাইম দেন, আমি আসতেছি আবার। তো মেইন ফাংশনটা এইভাবে থাকলো, এক্সকালিডর এইভাবে থাকলো। আমি আরেকটা জিনিস, এগুলোর দরকার নেই আমাদের, দরকার নেই। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস আছে, টেম্পোরাল ডেড জোন। এই জিনিসটা আমাদের এখনো দেখা হয়নি। আমাদের টু ফেজ এক্সিকিউশন তো মনে আছে না? টেম্পোরাল ডেড জোন ডট জেএস। তো আমরা এইখানে লগ লিখি, হ্যাঁ লগ লিখলাম, এইজ নিচে আইসা লিখলাম আমরা লেট এইজ ইকুয়াল 89। এই ক্ষেত্রে কি রোধ দেবে, কেউ একটু বলতে পারবেন আমাকে? আপনার ইয়ার দেবে, রেফারেন্সের দেবে, ব্লক রেফারেন্সের দেবে। মানে ক্যানট অ্যাক্সেস এরকম কিছু কিবোর্ড ইনিশিয়াল। কেন এই জিনিসটা দেয়, আমরা সেটাই একটু দেখব। আচ্ছা চলেন দেখি আগে আমরা। এক নম্বরে আমরা ডিবাগার ধরলাম, কি হয় বলেন তো এখানে? আমরা বলছিলাম না টু ফেজে চলে যায়, টু ফেজে এটা হবে একটা মেমোরি ক্রিয়েশন, তারপরে এক্সিকিউশন। তো তার মানে এইজের জন্য মেমোরি ক্রিয়েট হয়ে গেছে না, হয়ে আনডিফাইন্ড হয়ে আছে না? তাহলে তো এখানে আনডিফাইন্ড আসা কথা। কিন্তু লেট এই ভ্যারিয়েবলটাকে আপনি কি বলছেন, লেট। এই লেটের জন্য হোয়েস্টিং করবে না। হোয়েস্টিং করবে না মানে কি, মেমোরি ক্রিয়েশন হবে না? তাহলে হবে, মেমোরি ক্রিয়েশন হবে, কিন্তু আপনি সেগুলোকে, এই মেমোরি গুলাকে লেট যদি দেন, ওই মেমোরি ক্রিয়েশন গুলাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না আনটিল আনলেস আপনি এগুলোর মধ্যে ভ্যালু অ্যাসাইন করে ফেলেন অলরেডি। এগুলো আর হোয়েস্ট হবে না। এখন তাহলে হোয়েস্ট যদি না হয়, লেট যুক্ত সকল ভেরিয়েবল একটা জায়গায় গিয়ে স্টোরেজ থাকে, সেটা বলে টেম্পোরাল ডেড জোন। তো আপনি যদি দেখেন এইজের মধ্যে কি কি হয়েছে, আমরা একটু দেখি। আমাদের মেইন কল স্ট্যাকে কি আছে, অ্যানোনিমাস কল স্ট্যাকে আমরা যাই, কল স্ট্যাকটাকে এক্সপান্ড করব, অ্যানোনিমাসে যাব, স্কোপে যাব। দেখেন এইজটা কি আর গ্লোবালে আছে? এখন স্কোপ কয়টা দেখেন তো, স্কোপ কয়টা? লেট দিয়ে যখন আমরা কাজ করতেছি, দুইটা হয়ে গেছে, এটা গ্লোবাল। হ্যাঁ, গ্লোবাল একটু গ্লোবালের উপরে একটা স্ক্রিপ্ট লেভেলের এক্সিকিউশন, স্ক্রিপ্ট লেভেলের স্কোপ ক্রিয়েট হয়ে গেছে। সেটা আসলে এটা কি, এটা প্রাইভেট, করেন ভাই। এটা প্রাইভেট স্কোপের মতো চিন্তা করি। স্ক্রিপ্টের মধ্যে আপনি যেগুলো থাকবে ওগুলো গ্লোবাল স্কোপ অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পারলাম কি? যতক্ষণ পর্যন্ত এক্সিকিউশন হয়নি ততক্ষণ পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে না। মানে টেম্পোরারিলি এই স্ক্রিপ্ট গুলা, ওই যে বললাম যে মেমোরি ক্রিয়েশন হয়ে আনডিফাইন্ড অ্যাসাইন হয়ে থাকে, ওই জায়গাটা অন্য আরেকটা প্লেসে, অন্য আরেকটা ব্লকে করে, সেই ব্লকটা ডিসকানেক্টেড, সেই ব্লকটা এই 2 নাম্বার লাইন এক্সিকিউট হওয়ার আগ পর্যন্ত আপনি ব্লকটা অ্যাভেলেবল হবে না আপনার জন্য। 2 নাম্বার লাইনে যান,
যেহেতু এরর দিছে 2 নাম্বার লাইনে আপনি আসতেই পারেন নাই, যদি কনসোল লগটা আপনি 2 নাম্বার লাইনে দেখতে পারতেন দিতেন তাহলে আপনি এরর ফ্রি কোডটা দেখতে পারতেন। এই যে স্ক্রিপ্টের মধ্যে আছে না 2 নাম্বার লাইনে যাবেন আপনি, স্ক্রিপ্ট লাইন পার হয়ে এখন আর কোনো এরর নাই, স্ক্রিপ্টের মধ্যে 19 চলে আসছে, তারপরে আপনি এক্সিকিউশন আপনার মতো করে এক্সিকিউশন শেষ করে আপনি চলে আসছেন, শেষ। টেম্পোরাল ডেট জোন নিয়ে আপনাদের ইন্টারভিউ প্রশ্ন আসতে পারে, বুঝছেন? টেম্পোরাল ডেট জন্য ইন্টারভিউ প্রশ্ন আসাটা ভাই, তাহলে স্বাভাবিক। কি লেট দিয়ে ডিক্লেয়ার করলে কি গ্লোবালের মধ্যে থাকবে না? নাই তো, থাকলে তো এখানেই থাকতো। তাহলে যদি না আমি থাকলে সাপোজ আমি গ্লোবাল, সাপোজ আমি লেট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ফাংশনের ভিতরে যদি আমি মানে অ্যাক্সেস করার চেষ্টা করলাম, তাহলে কি পাবো না? না, ফাংশন ব্লক স্কোপ না, পারবেন না, পারার কথা না। এখানে তো মনে করেন যে আমাদের মেমোরি ক্রিয়েশন ফেজ হইতেছে, যেহেতু মেমোরি ক্রিয়েশন ফেজ নরমালি একটু normally যেটা ক্লাসটা কোথায়? ভাই বলেন। স্ক্রিপ্ট আসলো কেন ভাই? এটা যে টেম্পোরাল কোড মানে ডেড জোনটাই কেন বলা হয়, বা স্ক্রিপ্ট কেন আসলো? এখানে তো গ্লোবালে আসলো না। এইটা তো ল্যাঙ্গুয়েজ ওরা ভাই ডিজাইন করতে হবে না, তো আমাদের কোনো হাত নাই আসলে। কেন আসছে বলতে লেট যে জিনিসটা, মানে এই জিনিসটা ল্যাঙ্গুয়েজ ডিজাইনের একটা ফিচার। কেন আসছে বলতে আপনি যখন লেট দিয়ে মানে লেট দিয়ে আগের দিনে কি হইতো, এই জিনিসগুলো যখন ভার ইউজ করতো তখন উপরে ইউজ স্ট্রিক্ট লিখতো না, ইউজ স্ট্রিক্ট। আপনারা দেখবেন ইউজ স্ট্রিক্ট নামে একটা ব্যাপার আছে জাভাস্ক্রিপ্টে। জি ভাই। মানে হোস্টিংটা তো একটা প্রোগ্রামিং এর একটা ভুল ব্যাপার, তাই না? জাভাস্ক্রিপ্ট এটা কারেক্ট ফিচার না, এটা ইম্পোজড একটা ফিচার। জাভাস্ক্রিপ্টের ডিজাইন হয়েছে 10 দিন না 12 দিনে, তো এর মধ্যে অনেক আপনার ভুল টুল ঢুকে গেছে। হোস্টিং তো করা উচিত না, আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে সেটাকে ইউজ দুনিয়ার কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারবেন না। জাভাস্ক্রিপ্টে যেহেতু করা যায়, ওইটার আপনার করা যায় যাতে ওই সাবধানতার জন্য আপনাকে কি করতে হয়, আগে ইউজ স্ট্রিক্ট লিখতে হইতো। আপনি যাতে হোস্টিং করা কোনো ভেরিয়েবল অ্যাক্সেস করে কাজ না করতে পারেন, তার জন্য এখন ওই যে ইউজ স্ট্রিক্টের বদলে লেট এবং কনস্ট এই জিনিসগুলো আপনাদের দিয়ে দিছে। এবং লেট দেয়া মানে এইজ ভেরিয়েবলটাকে আপনি উপরে আর অ্যাক্সেস করতে পারবেন না, এটাই হচ্ছে না, হোস্টিংটাকে ব্লক করে। এই হোস্টিংটাকে ব্লক করার জন্য এই এইজের যে অ্যাক্সেসিবিলিটি মানে কি, এইজের যে স্কোপ, এইজ যেখানে ক্রিয়েট হয় ওকে গ্লোবাল জায়গায় ক্রিয়েট না করে আরেকটা জায়গায় ক্রিয়েট করে, সো দ্যাট ল্যাঙ্গুয়েজটা ইন্টারনালি ট্র্যাক করতে পারে যে এইজ হচ্ছে লেট দিয়ে আমার ডিফাইন করা কোনো ভ্যারিয়েবল। এটাতে এক্সিকিউশন হওয়ার আগ পর্যন্ত এটাকে অ্যাক্সেস করা যাবে না, করতে চাইলে এরর দিবে। এররটা দিবে কি, এররটা একদম হচ্ছে কম্পাইল টাইম এরর দিয়ে দিবে, মানে সরি কম্পাইল টাইম বলতে হচ্ছে রান টাইমে প্রথমে এরর দিয়ে দিবে যদি এরকম কোনো ভুল আপনার থাকে, তার মানে কোড রানই করবে না। এই কোড যে রান করবে না এই জন্য আর একটা স্কোপ মেনটেন করতেছে স্ক্রিপ্ট। এখন স্ক্রিপ্ট নামে যে স্কোপ আছে ওই স্কোপের আন্ডারে তো এইচ চলে গেছে। এখন আপনি যদি এইচ কে 2 নাম্বার লাইনের আগে অন্য কোথাও যদি আপনি ইউজ করতে চান, এটা তো একটা ট্র্যাকিং সিস্টেম লাগবে, তাই না? ট্র্যাকটা করবে কোথায় থেকে? গ্লোবাল উইন্ডো অবজেক্ট থেকে তো ট্র্যাক করতে পারবে না, কারণ ওটার নিয়ম তো একবার বলেই দিচ্ছে উইন্ডো অবজেক্টের সবকিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন। যাতে করে আপনি ওই অ্যাক্সেসিবিলিটি একটা আলাদা জায়গা থেকে ট্র্যাক করতে পারে, এই জন্য তাকে স্ক্রিপ্টের আন্ডারে নিয়ে ওটা রেখে দিছে। স্ক্রিপ্টের আন্ডারে একটা স্কোপ ক্রিয়েট করে সেখানে এইজ গুলাকে রেখে দিছে, লেট এবং কনস্ট গুলা স্ক্রিপ্টের আন্ডারেই যাবে। টেম্পোরাল ডেট জোন হওয়া পর্যন্ত কিন্তু আপনি এই যে এইখানে কিন্তু সেটা মানে এইখানে যদি আপনি এগুলা ভাই কি হলো এখানে, এক নাম্বার লাইন এরর দিচ্ছে, আপনি কি এটা যদি কমেন্ট করেন, দিস ডট ইজ আনডিফাইন্ড চলে আসছে। হ্যাঁ, তাহলে লেট এবং কনস্ট্যান্ট যদি ইউজ করি এখানে কি হোস্টিং কি হবে না? লেটার কনস্ট আপনি কখন ইউজ করবেন? লেটার কনস্ট হচ্ছে যে এই যে এইরকম জায়গাগুলোতে আপনি ইউজ করবেন। লেটার কনস্টের ইউজ কেসই হলো আপনি ব্লকের মধ্যে আছেন তখনই ইউজ করবেন। লেটার কনস্ট আপনি ব্লকের মধ্যে ইউজ করবেন অলওয়েজ, এরকম ব্লকের মধ্যে ইউজ করলে আর ওইগুলো নিয়ে ঝামেলা হবে না। হ্যাঁ আপনি বলেন, আপনার প্রশ্নটা মনে হয় অন্য একটা জিনিস। কোশ্চেনটা বলতেছি আমি যদি লেট বা কনস্ট্যান্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করি এখানে কি হোস্টিং হবে কিনা? না না, হোস্টিং হবে না, হোস্টিং হবে। লেটার কনস্ট আসছে ওই জন্য, লেটার কনস্ট ওই জন্য আসছে ওই জন্য হোস্টিং। আপনি দেখেন তো মানে করেন তো কনসোল লক করেন তো এস পরে ডিক্লেয়ার করে
সেটাই তো দেখলাম আমরা ভাই। ভাই একটু আবার একটু করেন, দেখতেছি একটা জিনিস। আচ্ছা এটা একটু যদি ডিবাগ করতেন। একটু ভাই, এরর দিছে, আপনার কোডই রান করতে দেয় নাই, এই এরর দিয়ে বসে আছে, কোড রান করতে দিবে না। মানে হোয়েস্ট করলে তো কোডটা রান হইতো, তাই না? মানে হোয়েস্ট করা মানে কোড রান হইতে দেয়া, মানে এখানে আনডিফাইন্ড নামে একটা ভ্যালু এইজের মধ্যে চলে আসছে, মানে এটা আমাকে রানই করতে দেবেন। রানই করতে দেয়। আপনি আগে এরর খেয়ে বসে থাকবেন, রান করতে দিবে না। কিন্তু আমি করতে যে দিবে না কেন ওইটাই বুঝাইতেছিলাম, যে এই মানে এই স্টেটে এসে, এই এক্সিকিউশনের এই স্টেটে এসে এতক্ষণ পর্যন্ত গ্লোবালের মধ্যে এইজ ঢুকেই নাই। এইজটা কোথায় আছে? স্ক্রিপ্টের আন্ডারে একটা ভ্যারিয়েবল আচ্ছা ক্রিয়েট তো হয়েছে, এই যে এখন তো যেটা করতে পারে না। এক মিনিট ভাই, আচ্ছা এই যে জায়গা মনে করেন যে এখনো কিন্তু কনসোলগেই আছে, কনসোলগ, আচ্ছা ডিলিট করে দিলেন ভাই, হ্যাঁ, আবার ডিলিট। আচ্ছা এখনো কিন্তু এক্সিকিউট হয় নাই 1 নাম্বার লাইন, কিন্তু এর আগে এই যে ভেরিয়েবল তো এখানে হোস্টিং অলরেডি হয়ে গেছে, এজ নামে না 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 না, হয়নি তো ভাই হোস্টিং, এটা তো মেমোরি কি মেমোরিতে তো অ্যাসাইন হয়েছে ভাই। ধরেন ভাই, ধরেন হ্যাঁ মেমোরিতে হ্যাঁ অবশ্যই অ্যাসাইন হয়েছে, সেটাই বলতেছি। ভার হইলে যে কাজ হইতো লেট হইলে একই কাজ হবে। লেটের জিনিসগুলো আপনি মানে অ্যাসাইন করার আগে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আচ্ছা ভাইয়া, বুঝাতে পারছি? আমি যদি ভেরিয়েবল ইউজ করতাম তাহলে তো মনে করেন যে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে এটা হোস্টিং হইতো, পারতেন, কিন্তু কারেক্ট। লেট ইউজ করছি সেহেতু এখনো তো হোস্টিং হচ্ছে, তবে এটা বাইরে মানে স্ক্রিপ্টের মধ্যে হোস্টিংটা হচ্ছে, হ্যাঁ না ভাই, তো ওখানে ভ্যালু আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, যার কারণে আমরা ওটা অ্যাক্সেস করতে পারতেছি না। আগে যদি আনডিফাইন্ড থাকতো তাহলে মনে করেন যদি আনডিফাইন্ড আমাদের শো করতো, যেহেতু ভ্যালু আনঅ্যাভেলেবল এখানে আছে এই জন্য আমাদের এরর দিয়ে দিচ্ছে। চিন্তা করতে পারেন ওইভাবে, কিন্তু অত মানে অত ডিপ লেভেলে চিন্তা করার দরকারই নেই। লেট হইলে আপনি ওই মানে ভ্যারিয়েবলটা ফুল ফাংশনাল ফুল ফ্লেজড অ্যাসাইন হওয়ার আগে সেটাকে যদি আপনি ইউজ করতে যান, আপনার কোড এরর দিবে, আপনি লিখতে পারবেন না। আর এইডারে যখন আমার পয়েন্ট হলো টু ফেজ এক্সিকিউশন কনটেক্সটটা মনে আছে না সবার? টু ফেজ এক্সিকিউশন কনটেক্সটে কি হয়? গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে যদি ভার থাকতো, ভার হইলে গ্লোবালের আন্ডারে এই যে আনডিফাইন্ড চলে আসতো, তাই না? জি জি কিন্তু আমি যখন লেট লিখবো, ও আর গ্লোবালের আন্ডারে না থেকে স্ক্রিপ্ট নামে আলাদা একটা স্কোপের আন্ডারে চলে যায়, দ্যাটস ইট। এটা আর বেশি কিছু বোঝার দরকার নেই। এবং এই স্ক্রিপ্ট দিয়ে আপনি যদি অ্যাক্সেস করতে যান হোস্টিং এর রুল ফলো করে, আপনারা এরর দিয়ে দিবে। এটা হচ্ছে মানে রুল অফ থাম। আর একটা কথা হচ্ছে, এইরকম ভাবে কেউ কোনোদিন কোড অ্যাক্সেস করবেই না। জাভাস্ক্রিপ্ট এর একটা ভুল ফিচার, এই জন্য এটা একটা ইন্টারভিউ প্রশ্ন, যে আপনি জানেন কিনা হোস্টিং হইতে পারে, হইলে আপনি কি কি ধরনের প্রিকশনস নেবেন। আপনি লেট ইউজ করছেন মানে আপনার এই ধরনের কাজ আকাম করতে গেলেই কোড রানই করতে দিবে না, মানে আপনার সফটওয়্যার চলবেই না। এই জন্যই লেট ইন্ট্রোডিউস করা, এটাই আর কি। এনিওয়েজ, তো টেম্পোরাল ডেট জোন হচ্ছে যে এইটা, এই 2 নাম্বার লাইনে আসার আগ পর্যন্ত যে স্ক্রিপ্টের আন্ডারে ভ্যালুটা আনঅ্যাভেলেবল এবং ব্লক করে রাখে, ওই স্কোপে আপনারা ঢুকতে দেয় না, উইন্ডো অবজেক্টকে ওই স্কোপে ঢুকতে না দিয়ে অ্যাক্সেস করতে দেয় না। এটা ইন্টারনালি জাভাস্ক্রিপ্ট করে, কেমনে করে এটা আমি জানি না। এই যে অ্যাক্সেস করতে দিল না, এই জিনিসটারই বলে স্ক্রিপ্টের আন্ডারে এই যে আনঅ্যাভেলেবল ভ্যালুটা এই অবস্থাতে থাকাই বলে কি টেম্পোরাল ডেট জোন। এইটাকে ভাইয়া স্ক্রিপ্টের মধ্যে থাকা অবস্থাকে বলা বলা হয়, নাকি গ্লোবাল এবং স্ক্রিপ্টের মাঝে যে ঘটনাটা ঘটে সেটাকে বলা হয়? এই যে এক্সাক্ট আমি এখন যে স্টেটে আছি, এই স্টেটে থাকা মানেই এটা টেম্পোরাল ডেট জোন। এই কোডটা যখন আমি রান হবো, রানের স্টেটেও না, মানে ইন বিটুইন স্টেট এটা আসলে। আপনার টু ফেজ এক্সিকিউশন শেষ, তাই না? নাহলে তো এখানে এইজ আসতো না। মেমোরি ক্রিয়েশন শেষ, এক্সিকিউশন আর মেমোরি ক্রিয়েশনের ঠিক মিডল স্টেটে আপনি এখন আছেন। 1 নাম্বার লাইন মানে এক্সিকিউট এই হয়েছে। আমার যে এখানে যে ভ্যালু আনএভেলেবল যে আসার আগের যে স্টেপটা, ওই স্টেপটা স্পেসিফিক না, এক্সিকিউশন আর হচ্ছে যে মেমোরি ক্রিয়েশনের ঠিক মাঝখানের স্টেপ, এই আপনি এখন যে স্টেপে আছেন এই স্টেপ। আচ্ছা, এটা যে হচ্ছে মানে আমরা এখন যেখানে স্টে করতেছি আর কি। হ্যাঁ, এক্সাক্ট 2 স্টেটের মাঝখানের স্টেপ। আমি একটু আমার একটু ইয়া করতে হবে ভাই, একটু মানে ক্লাসটা রিক্যাপ করতে হবে একটু ভাই। আমার সময় দেন, তারপরে আমরা আবার আবার আলোচনা করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা আজকে কি দেখছি? আইডিয়া অফ স্কোপ। স্কোপ কয় ধরনের হইতে পারে? গ্লোবাল, ফাংশন, লোকাল, আরেকটা দেখলাম ফাংশন ইনসাইড ফাংশন থাকলে কি থাকতে পারে? ক্লোজার।
ক্লোজার কি জিনিস আমরা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন আর কি, ওখান থেকে আরো আইডিয়া ক্লিয়ার হবে। এবং ওইটা হচ্ছে নেক্সট কুইজের আগেই আমরা দিয়ে দিব। 2 নম্বরে আরেকটা কি জিনিস দেখলাম আমরা, লেট, ভার এবং কনস্ট, এগুলার কি স্কোপ বিহেভিয়ার আলাদা। তারপরে আমরা 3 নম্বরে গিয়ে দেখলাম, 3 নম্বরে গিয়ে দেখলাম হচ্ছে টেম্পোরাল ডেড জোন। 4 নম্বরে কি ক্রিয়েট দেখছি, আগের ক্লাসের কন্টিনিউয়েশন হয়েছে কিন্তু, তাই না? আমার যখন কোড এক্সিকিউশন হবে, ফাংশন এক্সিকিউশনের জন্য কি হয়, দিস এর ভ্যালু ডিফাইন করে, তাই না? দিস এর ভ্যালু ডিফাইন করার পর কি হয়, ভ্যারিয়েবল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। ভ্যারিয়েবল এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্ট বলতে কি, ভ্যারিয়েবলের মধ্যে কোনটার মধ্যে কি ভ্যালু আছে, কোনটার কি টাইপ, এগুলো ইন্টারনালি ম্যানেজ করে। আরেকটা জিনিস কি হয়, ওর প্যারেন্ট স্কোপ রেফারেন্স জমা থাকে ওর কাছে, তাই না? প্যারেন্ট স্কোপ রেফারেন্স জমা থাকে, যেমন সাম ফাংশনে, প্রিন্ট ফাংশনের প্যারেন্ট যদি থাকে সাম, তাহলে সামের স্কোপ ওর মধ্যে জমা থাকবে। আর আমরা দেখলাম কল স্ট্যাকে কিভাবে এক একটা ফাংশন এন্ট্রি নেয় আর এক একটা ফাংশন বের হয়ে যায় কিভাবে, কল স্ট্যাক এটা আমরা দেখলাম। এবং এই যে আমরা বললাম যে রেফারেন্সিং, একটা ফাংশনের প্যারেন্ট ফাংশনের ও জিনিসটা ধরে রাখে, মানে কোন ফাংশনের আন্ডারে কোন ফাংশন রান হচ্ছে, এই জিনিসটা মেনটেন করে কি দিয়ে, স্কোপ চেইন। এই জিনিসগুলোর মধ্যে অনেক ইন্টারভিউ প্রশ্ন আছে, আমরা ইন্টারভিউ প্রশ্নগুলো কালকে মধ্যে দেওয়ার চেষ্টা করবো, এগুলো প্র্যাকটিস করবেন। ক্লোজার নিয়ে ভিডিও দেওয়া থাকবে, ওই জিনিস ক্লোজার নিয়ে ইন্ট্রোডাক্টরি লেভেলের ভিডিও দেওয়া থাকবে। ইনফ্যাক্ট আমাদের পরের যে টাইপ ক্লাসটা হবে, পরের ক্লাসটা হবে ফাংশন নিয়ে, ফাংশনের ডিটেল থেকে শুরু হবে, এবং ফাংশন নিয়ে যখন আমরা কাজ শুরু করব ওইটার আন্ডারে ক্লোজার চলে আসবে। সো আমরা আগে ফাংশন ইন্ট্রোডাকশন দিব, তারপরে আমরা ক্লোজারের কাজ শুরু করবো আর কি। এনিওয়েজ, তো আজকে টেম্পোরাল ডেড জোন ছিল, মেইন ডট আর কিছু কি বাদ আছে আমাদের ভাই? আচ্ছা, তাহলে লেট ভার কনস্ট্যান্ট জিনিসটা তো ক্লিয়ার না, মানে ওইগুলো তো আসলে ওইগুলোর পারপাস আছে, পারপাস গুলো আপনারা একটু মনে রাখবেন। লেট ভার ভাই কনস্ট্যান্ট, এইখানে আমার একটু কনফিউশন কে গেল। আপনার লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর এটা আমি ফাংশনের মধ্যে যে অ্যাক্সেস করতে পারছি, কোথায়? মানে লেট দিয়ে ফাংশন ভেরিয়েবল ডিক্লেয়ার করার কারণে ওটা আমি ফাংশনের মধ্যে যে অ্যাক্সেস করতে পারতেছি না। হ্যাঁ, লেট হচ্ছে যে ব্লক স্কোপ, এই কারণে পারতেছেন না। লেট হচ্ছে ব্লক স্কোপ, এই কারণে পারতেছেন না, আর কোনো কারণ নেই। আচ্ছা ভাইয়া, আচ্ছা, ফাংশন দাঁড়ান, স্কোপ আর কেন লোকাল পারতেছেন স্কোপ না? তো ভাইয়া সেম। হ্যাঁ বলেন। ফাংশন ভাইয়া স্কোপ তো ভাইয়া লোকাল মিস স্কোপ, করে আর গেছি। লোকাল স্কোপ আর ফাংশন স্কোপ ভাই সেম জিনিস না ভাইয়া? হ্যাঁ, ফাংশন স্কোপ একই জিনিস, চিন্তা করতে পারেন। লোকাল স্কোপ, ফাংশন স্কোপ একই জিনিস। লোকাল স্কোপ মানে আপনি, মানে ফাংশন স্কোপ, লোকাল স্কোপের মিনিং ডিফারেন্ট হতে পারে। ধরেন এটা হচ্ছে এলাকা, এই এলাকার মধ্যে যদি আপনি স্টে করেন, আপনি অ্যাজ এ ডেভেলপার স্টে করেন, এটারে বলে এই ফাংশনের মধ্যে ঢুকে গেছেন যখন, তখন এটা হচ্ছে লোকালে, এই লোকালে আপনি আছেন, এটা আপনার জন্য লোকাল। আপনি কোথা থেকে চিন্তা করতেছেন, কোন স্কোপ থেকে চিন্তা করতেছেন, যে স্কোপ থেকে আপনি অ্যাজ এ কোডার চিন্তা করতেছেন, এটা আপনার জন্য লোকাল। এই ফাংশনের মধ্যে থেকে চিন্তা করলে এই ফাংশন আপনার জন্য লোকাল। যদি এর মধ্যে ঢুকে চিন্তা করেন, এটা আপনার জন্য লোকাল। এই গ্লোবালের মধ্যে যদি আপনি চিন্তা করেন, এই গ্লোবাল হচ্ছে আপনার জন্য লোকাল। এটা ফাংশন স্কোপ বলাটা যুক্তিযুক্ত আর কি, মানে লোকালটা একটু কনফিউজিং মনে হতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে এটারে কি বলে, এটা কিন্তু ভাই মনে রাখতে হবে, এটা কি বলে, ব্লক স্কোপ না, ব্লক স্কোপ। ফাংশন স্কোপ। এটারে হচ্ছে যে আমরা বলতেছি ফাংশন স্কোপ, আর উপরের লেয়ারটাকে বলতেছি আমরা গ্লোবাল স্কোপ। ইন্টারভিউ প্রশ্ন ভাই এগুলো থেকে বেশ ভালো আসে, বিশেষ করে এই যে দিসের ভ্যালু তো এটার একটা চরিত্র আপনারা আজকে দেখলেন,
ফাংশনের মধ্য থেকে কি হবে, ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন থাকলে সেখান থেকে কি হবে, এগুলো আপনারা দেখলেন। দিসের চরিত্র ব্যাপারটা বেশ বিস্তর আর কি। এটা এটা আপনার ইন্টারভিউ প্রশ্নে অত পেঁচায় না, বাট এই দিস স্কোপ না বুঝলে আপনার ডেভেলপমেন্ট অন লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর কি। দিসটা বোঝা লাগে, জাভাস্ক্রিপ্টের দিস একটু কনফিউজিং। তো আপনাদেরকে যে বলছিলাম না, ওই যে যারা ক্লাস এবং ডাব্লুপি বুঝেন একটু, তাদেরকে বলছিলাম এখানে একটা হায়ার লেভেলে ক্লাস ডেফিনিশন থাকে উইন্ডো, এই উইন্ডোর আন্ডারে কিন্তু দিস চলে আসছে। এই দিসের জিনিসটা আপনারা ওইভাবে একটু চিন্তা করবেন। যারা এখনো ডাব্লুপি উইক আছেন তারা ওই আমার ইউটিউবের ভিডিও ডাব্লুপি ক্লাসগুলো দেখে নিন। ডাব্লুপি তো ডিপ ডাইভ এখানে মানে দরকার হয় না জাভাস্ক্রিপ্টে তেমন, বাট কনসেপ্ট লাগে আর কি। আচ্ছা, আপনি কেউ বলতেছিলেন যে এইজ পাবে না কেন, এটা একটা প্রশ্ন করছেন। দাঁড়ান, এটা কেন পাবে না এর কোনো বুকিশ আনসার আমার কাছে নাই, বাট আপনাকে একটা আমি এক্সপ্লেনেশন দিতে পারি আর কি। এখানে ভাই দিস ডট এজ না দিয়ে শুধু এজ দিলে কি পাওয়া যাবে, পাবে না? কি হবে বলেন, দেখেন এইজ কি হবে এই আপনি ইয়ে বলেন, এইজ দিলে কি কনসোলের হবে, এইজ দিলে কি হবে বলেন। সীমিত হওয়ার কথা। যদি যদি এখানে একটা ভালো প্রশ্ন করছেন, যদি কনসোল লগে মানে যদি এই ফাংশন, নিয়মটা কি, নিয়মটা হলো আপনি যদি এখানে এইজ দেন তাহলে আপনার জন্য যে স্কোপ ক্রিয়েট হয়েছে না, আপনার প্রিন্ট ফাংশনের জন্য যে মেমরি স্কোপ, মেমরি এক্সিকিউশনের স্টেজে যে আপনার মেমরি ক্রিয়েট হয়েছে, ও তখন কনসোল লগের মধ্যে এইজ যখন প্রিন্ট করতে যাবেন, ও দেখবে যে উপরে এরকম কোনো এইজ নামে ভ্যারিয়েবল কি এর ভিতরে লোকাল স্কোপে ডিফাইন আছে কিনা। এই কনসোল লগের সাপেক্ষে কনসোল লগ তো নিজে একটা জায়গায় দাঁড়ায় আছে, ওর লোকাল স্কোপ কি, ওর লোকাল স্কোপ হচ্ছে এই ফাংশন স্কোপটা, তাই না? ওর লোকাল জি। স্কোপে এইজ নামে কোনো ভ্যারিয়েবল আছে কিনা, যদি না থাকে তখন এই এইজটারে কোথায় খুঁজবে, প্যারেন্ট স্কোপ রেফারেন্স। এর প্যারেন্ট কি, এর প্যারেন্ট হচ্ছে উইন্ডো বা গ্লোবাল। এটা হচ্ছে নিয়ম। বাট এখানে কিন্তু আছে, আমরা লেট দিয়ে ডিফাইন করার কারণে, ওই কিন্তুটার কারণে এখানে ঝামেলা হবে। জি, কিন্তু গ্লোবালে তো লেটের ভ্যালুটা থাকবে না, এটা স্ক্রিপ্টের 89 এখানে আচ্ছা, না ঝামেলা নাই, ওইটা আসলে ঝামেলা না, সরি আমার বোঝার ভুল। ওইটা আসলে আপনার এইজের মধ্যে 89ই দিছে, মানে দেয়া উচিত। আগের বার কি কারণে ওটা ডিফারেন্ট প্রিন্ট করছে I don't know, বাট এটা দিছে। মানে জিনিসটা হলো যদি আপনার এইজ যদি প্যারেন্ট স্কোপে না থাকে, ওর ওর লোকাল স্কোপে না থাকে, ওর প্যারেন্ট স্কোপে খুঁজবে। আগের বার সম্ভবত আমরা ওই যে আনডিফাইন্ড যেটা পাইছিলাম ওটা উপরের কনসোল লগের কারণে পাইছিলাম, জানি না আগে কি করছিলাম। আগেরটা যাইতো কোডটা একটু দেখি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, ভাই বুঝতে পারছি। এটা হচ্ছে যে এটা ওই দিস ডট এইজ লিখলে আপনি আবার সেম জিনিস পাবেন, আনডিফাইন্ডই পাবেন। আনডিফাইন্ড, এটার কারণ হচ্ছে কি, ওকে গ্লোবালে ওই লেট দিয়ে লেখা জিনিস কোথায় কোথায় অ্যাটাচ থাকে, স্ক্রিপ্ট কোন, এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি এখানে যান, দেখেন তো ও কি আর আপনি যে গ্লোবালের মধ্যে কি এইজ পাবেন, নাই তো। না এইজটা না, কোথায় আছে, এইজ আছে স্ক্রিপ্ট স্কোপে। মানে ও হচ্ছে তার মানে আরেকটা ভাই বিষয়টা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সেম সেম আর কি, গ্লোবালের মতো একটা আর কি ক্লাস স্ক্রিপ্ট। আরেকটা একটু ভাই আপনি আপনি একটু পরে একটু রিভিউ করলে বুঝতে পারবেন, এগুলো খুবই ইজি জিনিস। এখানে আরেকটা এক্সাম্পল আমাদের আচ্ছা, বাকি আছে। আরেকটা হলো ফাংশন, ধরেন ইনার নামে একটা দিলাম, হ্যাঁ। তো ইনারে এরকম আপনি লগ দিচ্ছেন যার মধ্যে দিবেন আপনি ভাই খুব জ্বালাচ্ছে গরম। ইনারের মধ্যে আপনি মার্কস দিলেন, এই মার্কস কি পাবে? পাওয়ার তো কথা। চলেন দেখি। কেন পাইছে এই মার্কসটা, ওর মধ্যে না পাইলে ওর ওর আপার লেয়ারে প্যারেন্ট এটা ক্লোজার ক্রিয়েট হয়েছে না, এখানে স্কোপটা এখানে ক্লোজার ক্রিয়েট হয়েছে না। জি ভাই, হ্যাঁ ক্লোজারের তো কনসেপ্টই ওটাই যে এখানে যদি খুঁজে না পায় তার উপরের কিসে চলে যাবে।
স্কোপের যে জিনিস এই ক্লোজারের জন্য যদি ইনার ফাংশনটা বাইরে থাকতো, ওর দিস কি হইতো, ওর দিস বাইন্ডিং এ কি আসতো, গ্লোবাল। বাট এই ইনার ফাংশনের জন্য যখন আপনি এখানে ভিতরে চলে আসছেন, ওর দিসের ভ্যালু গ্লোবাল থাকুক বা অন্য কিছু থাকুক সেটা কনসার্ন না, কিন্তু ওর আউটার সাইডে যে আপনার একটা লেক্সিক্যাল, এটার উপরে লেক্সিক্যাল এনভায়রনমেন্ট, আউটার সাইডের যে ওর লেক্সিক্যাল এনভায়রনমেন্ট থাকে, এগুলো সবগুলোর জিনিসপাতিও অ্যাক্সেস করতে পারে। ইনার ফাংশন আউটার ফাংশনের সবগুলা লেক্সিক্যাল জিনিস মানে অ্যাক্সেস করতে পারে ইভেন আফটার আউটার ফাংশন ফিনিশেস ইটস এক্সিকিউশন। তার মানে প্রিন্ট ফাংশন যদি এক্সিকিউশন শেষও হয়ে যায়, তারপরে ইনার ফাংশন এইগুলো জিনিসগুলোকে ধরে রাখতে পারে। আমি বুঝাতে পারছি? জি। তার মানে ভাইয়া আপনি আমি যদি এখানে একটু অ্যাড করতাম, ওই 7 নম্বর লাইনে যে আপনি ইনার ফাংশনটা করছেন, ওইখানের ভেতরে একটা কনস্ট অথবা লেট ভেরিয়েবল অ্যাড করবেন। হ্যাঁ অবশ্যই। লেট এইজ এইজ না অন্য একটা নাম দেন, এক্স ওয়াই জেড। বলেন। এখন এই 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 সিজিপিএটা, এই ভেরিয়েবলটা কোথায় থাকবে? আমি এই ইনার ফাংশনটা রিটার্নও করতে পারি, আবার কলও করতে পারি, ডাজন্ট ম্যাটার। আপনি কিছু না করলেও ওর এক্সিস্টেন্স থাকবে। ধরেন আপনি এখানে আছেন, এই প্রিন্ট ফাংশনের মধ্যে এখানে আছেন, ওই স্ক্রিপ্টের আন্ডারে চলে, সরি কোথায় আছেন আপনি আবার বলেন। মার্কস কোথায় থাকবে? না, সিজিপিএ কোথায় থাকবে? আমার কোশ্চেন সিজিপিএটা কোথায় থাকবে? এটা ইনার ফাংশনটা কল হয়নি। ইনার ফাংশন কল না হলেও আমার হিসাবে ওর জন্য একটা রেফারেন্স ক্রিয়েট হওয়ার কথা, বাট হয়নি। হ্যাঁ এনিওয়েজ অবশ্যই ক্রিয়েট হবে। এটা কিন্তু ধরা মুশকিল, বুঝছেন? এটা ধরা একটা ঝামেলার কাজ। দাঁড়ান একটু দাঁড়ান। আরেকটা এটা ইন্ট্রোডিউস করতে গেলে অনেকে আজকে কনফিউজ হয়ে যাবে, বুঝছেন? মানে এটা আমি আজকে টাচ মানে রিটার্ন করে করতে পারবো না, বাট ইনার কল করলে ও হল্ট করে না, ডিবাগার হল্ট করে না আর কি, এটা একটা সমস্যা। বাট আপনি যদি আমাকে একটু বুঝাইতেন আপনি কি বুঝাইছেন। ইনার ফাংশনের জন্য এটা স্ক্রিপ্ট লেভেলেই সেভ থাকবে ভাই, এই যে এই লেভেলেই সেভ থাকবে। আপনি মানে যেটাই করেন না কেন এটা ওই নিচের লেয়ারেই সেভ থাকবে। স্ক্রিপ্ট লেট যত লেট থাকবে ওই না না লেট না, গুলো আমি লেট হ্যাঁ লেট কনস্ট্যান্ট বলিনি। আমি জানতে চাচ্ছি যে 8 নম্বরে যে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, হ্যাঁ। আমি 7 নাম্বার যে ইনার ফাংশনটা ওটা কল করলাম, ইট ডাজন্ট ম্যাটার, বাট কল করার পরে এই ভেরিয়েবলটার স্থান কোথায় হবে? এটা তো একটা ক্লোজারের মধ্যে পড়ে গেছে, ইনসাইড ইনার ফাংশনের ভেতরে, বাট এটা থাকা কোথায়? এই যে আপনার 8 নম্বর লাইন। ক্লোজার আসলে আপনি ক্লিয়ার হবেন। ক্লোজার আসি আমরা, ক্লোজার আসলে কিভাবে ফর্ম করে আমরা তখন দেখবো। ইনার ফাংশনের আন্ডারে আলাদা একটা স্কোপ ক্রিয়েট হবে, ওই স্কোপের আন্ডারেই সিজিপিএ ডিফাইন থাকবে। ওই ইনার ফাংশনের এইটা জন্য হচ্ছে না, এইটাই হচ্ছে না, আমি এটাই বলতে চাইছিলাম। এখানে তো একটা গ্লোবাল একটা মানে লোকাল তৈরি আচ্ছা হলো ভাই না? শুনে দাঁড়ান, Local আমি extension ক্লোজার করতে দাঁড়ান একটু, আপনারা দাঁড়ান একটু। ক্লোজার নিয়ে আমরা ভাই কথা বলিনি, কাজও করিনি, লেখাপড়া করি, আমিও লেখাপড়া করি, আপনারাও করেন। ক্লোজার নিয়ে যখন আসবো তখন এটা আমরা ডিসকভার করবো, এই সিজিপিএ কোথায় সেভ না না, থাকে। এটা ঠিক এটা আছে, আমি আসলে হ্যাপি। এটা বাদ দেন ভাই আজকে। এটাতে গেলে আপনাদের এখন মাথা আরো ঘুরাবে, কারণ এটারে যদি ক্লোজারের ফুল লুপ কমপ্লিট করতে যাই জিনিসটা একটু মানে সবার জন্যই ওভারওয়েলমিং হবে, বেশি হবে আর কি। ক্লোজারটা আমরা দেখবো না, প্যারা নাই, প্যারা নাই। হ্যাঁ এখন হচ্ছে যে এই ফাংশন ইনার ফাংশন, এখন হচ্ছে স্কোপ নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা আপনারা এখানে দেখেন। স্কোপের ক্ষেত্রে কি হবে, স্কোপ কেমনে কাজ করবে। ক্লোজারের জন্য স্কোপিং মেকানিজম কিন্তু একটু ডিফারেন্ট ভাই। ক্লোজার কিন্তু স্কোপিং মেকানিজমটা ক্লোজারের জন্য একটু ডিফারেন্ট। আমরা আজকে স্কোপ দেখলাম কি ভেরিয়েবলের জন্য এবং ফাংশনস এর জন্য, রেগুলার ফাংশন কলিং এর জন্য দেখলাম। ক্লোজার যখন ফর্ম করবে ওইগুলোর জন্য, ক্লোজার বুঝতে গেলে লেক্সিক্যাল এনভায়রনমেন্ট বোঝা লাগবে। লেক্সিক্যাল এনভায়রনমেন্ট কি ওটা ডেফিনেশন না বুঝলে ক্লোজার বুঝবেন না, ক্লোজার না বুঝলে ক্লোজারের স্কোপ বুঝবেন না, ক্লোজারের স্কোপ না বুঝলে সিজিপিএ কেমনে স্টোর হইতেছে এটাও বোঝানো সম্ভব না আজকে। ওইটা একটু আলাদা ডিটেল ইনফরমেশন ডিসকাশন দরকার আছে, আর প্রিপারেশন আমি আজকে নিয়ে নেই। ঠিক আছে ভাই, আমি হ্যাপি। আরো কিছু আছে না চলে যাব? না আজকে আপাতত আমরা রেকর্ড কি শুরু করছিলাম ভাই, রেকর্ড মনে হয় শুরু ছিল, রেকর্ডটা অফ করে নেই। আজকে আপাতত এই পর্যন্ত শেষ, আমরা কিছুক্ষণ ডিসকাস করতে পারি আর কি। আচ্ছা, আমার কাজ আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।
আমরা একটু ইয়াটা করলাম ভাই, রেকর্ডিং স্টপ করে নিলাম, আমরা এমনি ইনফর্মাল ডিসকাশন কিছুক্ষণ করবো আর কি। থ্যাংক ইউ।